গল্পবাবুর আসরে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একদম অন্য ধারার এক গোয়েন্দা গল্প, অর্জুন সিরিজের একমুখী রুদ্রাক্ষ। প্রকৃতিতে আজও ঘটে অপার্থিব কিছু ঘটনা, বিজ্ঞান এখনও সবকিছুকে ব্যাখ্যা করতে পারেনি। এই যেমন ধরুন, প্রাকৃতিক বিপর্যয়ের খবর পিঁপড়েরা কিভাবে আগেই পেয়ে যায়। গোয়েন্দা গল্পের আড়ালে এসবও গল্পটি আমাদের ভাবায়। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক আজকের গল্প, সমরেশ মজুমদারের লেখা একমুখী রুদ্রাক্ষ। নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে মাকে তুলে দিতে এসেছিল অর্জুন। অবশ্য মা একা নন, জলপাইগুড়ি শহরে আরো 7 জন পৌরা মায়ের সঙ্গে আছেন। ওরা দার্জিলিং মেলে কলকাতা পৌঁছেই দুন এক্সপ্রেস ধরে প্রথমে হরিদ্বার যাবেন। এই মহিলাদের সংগঠন তৈরি হওয়ার পর তাঁরা আর কারোর ওপর নির্ভর করবেন না বলে ঠিক করেছেন। বছরে 2বার নিজেরাই বেরিয়ে যাবেন ভারতবর্ষ দেখতে। এবার যাচ্ছেন হরিদ্বার হয়ে বদ্রীনাথ। কেদারনাথ বদ্রীনাথ যাওয়ার ইচ্ছে মায়ের অনেক দিন। বেশ কয়েকবার অর্জুনকে বলেছেন সে কথা। বেড়াতে যেতে কার না ভালো লাগে, কিন্তু প্রতিবারই একটা না একটা ঘটনায় জড়িয়ে যাওয়ায় আর মাকে নিয়ে যাওয়া হয়নি। এখন মায়েদের সংগঠন ঘরোয়া তৈরি হওয়ায় ওরা খুব খুশি হয়েছেন। তবু যাওয়ার দিন সকাল থেকেই মায়ের মন খারাপ ছিল। তার উপর দার্জিলিং মেলে জলপাইগুড়ি শহর থেকে ওঠা যাচ্ছে না। 4 নম্বর গুমটিতে একটা অ্যাক্সিডেন্ট হওয়ায় শহরে ট্রেন ঢুকছে না। জলপাইগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্যাক্সি করে যাওয়ার পর মা নিচু গলায় বলেছিলেন, তুই সঙ্গে গেলে খুব ভালো লাগতো। 2টো ট্যাক্সি নিয়ে মহিলারা যাচ্ছিলেন। ওদের ট্যাক্সিতেও 3 জন আছেন। অর্জুন হেসে বলেছিল, এটা তোমাদের ঘরোয়া ভ্রমণ। ঘরোয়ার অন্য সদস্যরা শুনতে পেয়ে হেসেছিলেন। শোনো ছেলের কথা। ও দিদি, তোমার ছেলে তো এবার বড় হয়ে গেল গো। দার্জিলিং মেল ছাড়লো 7টা 15 মিনিটে। অর্জুন মোটর বাইক আনেনি। তাকে জলপাইগুড়ির বাস ধরতে স্টেশন থেকে রিক্সা নিতে হবে। বেশি রাত হয়ে গেলে বাস পাওয়া যাবে না। ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে গেলে সে সিঁড়ি বেয়ে ওভারব্রিজে উঠে এলো। নিউ জলপাইগুড়ি স্টেশনের আয়তন বেশ বড়। ওভারব্রিজে উঠে দেখা গেল অন্য প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। অনেকটা পথ ছুটে আসার পর কিছুক্ষণের জন্য স্টেশনে দাঁড়ানো ট্রেন দেখতে অর্জুনের খুব ভালো লাগে। খানিকক্ষণ পরে গেলেও জলপাইগুড়ির বাস পাওয়া যাবে। অর্জুন ট্রেনটাকে দেখতে লাগলো। তার পিছন দিয়ে যাত্রী এবং কুলিরা ছোটাছুটি করছে। একজন রেলের লোক আসছিলেন। অর্জুন তাকে জিজ্ঞেস করলো, এটা কোন ট্রেন দাদা? কাঞ্চনজঙ্ঘা আজ বিফোর টাইমে ঢুকেছে, আসাম যাবে। কেন, আপনি কোথায় যাবেন? অর্থাৎ এই ট্রেন জলপাইগুড়ি রোড স্টেশন দিয়ে যাবে। সেখানে নেমে রিক্সা নিয়ে আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাবে সে। অর্জুন বলল, আমি জলপাইগুড়ি যাব। একজনকে ট্রেনে তুলে দিতে প্ল্যাটফর্ম টিকিট কেটে ঢুকেছি। এখন কি এই ট্রেনে যাওয়ার টিকিট কাটার সময় আছে? রেল কর্মচারী ঘড়ি দেখলেন। একটু রিস্ক হয়ে যাবে, টিকিট কাউন্টার অনেকটা দূরে। প্ল্যাটফর্ম টিকিট আছে তো, চলুন আমি গার্ডকে বলে দিচ্ছি। অর্জুনের খুব মজা লাগছিল। তাহার ফেরার কথা শিলিগুড়ি থেকে ছাড়া বাসে। বাস স্টপও বেশ দূরে। তার বদলে ট্রেনে গেলে সময় তো কম লাগবেই, বেশ ভালোও লাগে। আমাদের দেশের সরকারি কর্মচারীদের কাজকর্ম নিয়ে অনেক সমালোচনা করা হয়, কিন্তু তাদের মধ্যে সত্যিকারের কাজের লোক যদি না থাকতেন তাহলে দেশটা অচল হয়ে যেত। এই ভদ্রলোক সেই শ্রেণীতে পড়েন। গার্ডের সঙ্গে কথা বলে টিকিটের ব্যবস্থা করে দিয়ে তিনি চলে গেলেন। অর্জুন একটি 2য় শ্রেণীর কামরায় জায়গা খোঁজার জন্য ট্রেনের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ তার নজর একটি মুখের ওপর পড়তেই সে খুব চমকে গেল। 2য় শ্রেণীর স্লিপার কামরায় জানলার পাশে বসে আছেন অমল সোম। যদিও তার মুখে দাড়ি গোঁফের জঙ্গল, তবু চিনতে অন্তত অর্জুনের অসুবিধা হওয়ার কথা নয়। পিছনে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে বসে থাকার জন্য তিনি অর্জুনকে দেখতে পেলেন না। একটু সরে এসে অর্জুন ভাবতে লাগলো,
এ কি করে সম্ভব? অমল সোম জলপাইগুড়ির বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন পাহাড়ে। সত্য সন্ধানে তার আগ্রহ চলে গিয়েছিল। তিনি সন্ন্যাসী হননি, কিন্তু নিজেকে জানার কারণে সংসার ত্যাগ করেছেন। মাঝে ফিরে এসেছিলেন কদিনের জন্য। ইচ্ছে হয়েছিল বলেই এসেছিলেন। তখন তাকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম আমি। অমল সোম না থাকলে অর্জুন কখনোই সত্য সন্ধানের কথা ভাবতে পারত না। এই মানুষটি প্রথম দিকে তাকে সহকারী হিসাবে সঙ্গে নিয়ে অনেক রহস্য সমাধান করেছেন। দিনের পর দিন ওর পাশে থেকে শিখেছে কি করে নিজেকে নির্লিপ্ত রেখে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। অমল সোম যখন উধাও হয়ে গেলেন তখন সেই প্রথম দিকটায় খুব অসুবিধা হতো অর্জুনের, কিন্তু সেটা কাটিয়ে উঠতে অবশ্য বেশি দেরি হয়নি। এই অমল সোমকে আসামগামী এক দ্বিতীয় শ্রেণীর কামরায় বসে থাকতে দেখবে বলে কল্পনাও করতে পারেনি অর্জুন। তার ইচ্ছে হচ্ছিল এখনই মানুষটার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? এতদিন কোথায় ছিলেন? বাড়িঘর ছেড়ে আর কতদিন এভাবে নিখোঁজ হয়ে থাকবেন? কিন্তু নিজেকে সংযত করল অর্জুন। এসব প্রশ্ন করলে অমল সোম নিশ্চয়ই বিরক্ত বোধ করবেন। এমন তো হতে পারে উনি জলপাইগুড়ি রোড স্টেশনে নেমে নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন। সেক্ষেত্রে স্টেশনেই তো সে দেখা করতে পারে। এই সময় ইঞ্জিন হুইসেল দিতেই যাত্রীরা দৌড়ে ট্রেনে উঠতে লাগলো। অর্জুন চটপট সামনের কামরার দরজা ধরল। ট্রেন চলতে শুরু করলেও ও দরজা থেকে সরল না। জলপাইগুড়ি রোড পৌঁছানোর আগে অন্তত গোটা তিনেক স্টেশন পড়বে। অমল সোম তার কোনোটাই যে নামবেন না তার তো ঠিক নেই। তার উচিত ছিল অমল সোমের কামরায় উঠে খানিকটা দূরত্ব রেখে লক্ষ্য রাখা। এই সময় টিকিট চেকার এসে বললেন, ভাই দরজা বন্ধ করে দিন, এ লাইনে সন্ধ্যার পর প্রায়ই ডাকাতি হচ্ছে। দরজা বন্ধ করে অর্জুন জিজ্ঞেস করলো, ডাকাতরা ধরা পড়ছে না? না, অন্তত আমি তো জানি না। ট্রেনে ডাকাতি হচ্ছে এই খবর অর্জুনও শুনেছিল। এখন চেকার সেই একই কথা বলতে আশেপাশের যাত্রীরা সেই আলোচনায় মত্ত হলেন। ডাকাতরা যাত্রী সেজে ওঠে, কে ডাকাত কে নয় বোঝা যায় না। এই যে ট্রেন চলছে এই কামরায় ডাকাতি হতে পারে, রিজার্ভেশন নেই এমন লোককে তাই কখনো উঠতে দেওয়া উচিত নয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্জুনের রিজার্ভেশন নেই, এত অল্প দূরত্বে যাওয়ার জন্য রিজার্ভেশন করার প্রয়োজন নেই বলে গার্ড সাহেব বলেছেন। অর্জুন ঘড়ি দেখল, পর স্টেশনে যখন কামরা বদল করবেই তখন এইসব কথা গায়ে না মাখাই ভালো। তাছাড়া কথাগুলো নেহাত মিথ্যে নয়। হঠাৎ চিৎকার চেঁচামেচি ভেসে এলো। ছুটন্ত ট্রেনের যাত্রীরা চিৎকার করছে আর সেটা ভেসে আসছে পাশের কামরা থেকেই। তখনই গুলির আওয়াজ কানে এলো। বাইরে ঘুটঘুটে অন্ধকার। ট্রেন ধীরে ধীরে গতি কমিয়ে দাঁড়িয়ে গেলেই পাশের কামরা থেকে কয়েকজন লাফিয়ে নিচে নামলো। অর্জুন দরজা খুলতে যাচ্ছিল, কিন্তু অন্য যাত্রীরা বাধা দিলেন। খুলবেন না, খুলবেন না, ডাকাতি হচ্ছে। দরজা খোলা দেখলে ডাকাতরা এখানে উঠে আসবে। আশ্চর্য, ট্রেন দাঁড়িয়ে গেল কেন? এরকম জায়গায় ট্রেন দাঁড়িয়েছে কেন বলুন তো? রেলের পুলিশরা অন্য কামরা থেকে চলে এলো। তাদের চেষ্টায় মিনিট 20 বাদে ট্রেন ছাড়লো। পর স্টেশনে ট্রেনটা থামা মাত্র দরজা খুলে নেমে পড়ল অর্জুন। ততক্ষণে পাশের কামরার ক্ষুব্ধ যাত্রীরা প্ল্যাটফর্মে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। ডাকাতরা তাদের অনেককেই নিঃস্ব করে গেছে। ওই কামরায় কোনো রেল পুলিশ ছিল না কেন? এক যাত্রী যদি তার অস্ত্র বের না করতেন তাহলে তো ডাকাতরা আরো ভয়ঙ্কর হতো। স্টেশন মাস্টারকে এইসব অভিযোগের জবাব দিতে হবে, তা না হলে ট্রেন কিন্তু এখানে আটকে থাকবে, কিছুতেই জানবো না আমরা। গোলমাল ক্রমেই বেড়ে যাচ্ছিল। কয়েকজন যাত্রীকে যে ডাকাতরা আহত করেছে তাদের রেলের লোকেরা নামিয়ে নিয়ে গেল শুশ্রূষার জন্য। অর্জুন আক্রান্ত কামরায় উঠে এলো। কামরাটা এখন প্রায় ফাঁকা। যারা বসে আছে তাদের মুখে এখনো আতঙ্কের ছাপ, কিন্তু অমল সোম নেই। যে জানলার পাশে বসেছিলেন সেই জায়গাটা এখন একদম শূন্য। অর্জুন কাছাকাছি একজনকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এখানে একজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন, মুখে দাড়ি গোঁফ, কোথায় গেলেন? লোকটি বলল, কোথায় গেলেন তা কি করে বলবো, তবে উনি না থাকলে আরো লোকের 12টা বাজতো। ডাকাতগুলো ওর কাছে টাকা চাইতেই উনি রিভলভার বের করে উঁচিয়ে ধরতেই ওরা পিছু হটলো। ট্রেন স্টেশনে এসে থামার পর ওই দরজা দিয়ে নেমে গেলেন। অর্জুন দ্রুত প্ল্যাটফর্মে নামলো। স্টেশনটি অতি সাধারণ। প্ল্যাটফর্মের আলো তার সঙ্গে তাল মিলিয়ে জ্বলছে, যেন জ্বলতে হয় বলেই জ্বলা। এক জায়গায় বেশ কিছু লোক দঙ্গল পাকিয়ে বিক্ষোভ দেখাচ্ছে।
বাকি ট্রেনের যাত্রীরা ঝালমুড়ি বা চা খেতে ব্যস্ত। অমল সোম যে এখন প্ল্যাটফর্মে নেই তা বুঝতে অসুবিধা হলো না অর্জুনের। ওর খুব আফসোস হচ্ছিল। কি দরকার ছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে দূর থেকে দেখে আড়ালে গিয়ে অনুসরণ করার? সোজা সামনে গিয়ে জিজ্ঞেস করতে পারতো। অমলদা আপনি? তারপরই মনে হলো অমলদা যদি জলপাইগুড়ি রোড স্টেশনে না নামতেন তাহলে দূরে কোথাও যাওয়ার উদ্দেশ্য নিশ্চয়ই ছিল, আর সেখানে যেতে হলে তাকে আবার এই ট্রেনে উঠতে হবে। তিনি তো কারো সঙ্গে এখন লুকোচুরি খেলছেন না যে নিজেকে আড়ালে রেখেছেন। অর্জুনকে দেখে তার গা ঢাকা দেওয়ার কোনো প্রশ্ন নেই। অবশ্য তিনি যে অর্জুনকে দেখেননি এ ব্যাপারে সে 100% নিশ্চিত। এই সময় আরেকটা কাণ্ড হলো। ট্রেন যাত্রীদের সঙ্গে একে একে যোগ দিচ্ছিল স্থানীয় মানুষ। এই লাইনে রেল চলাচল নিয়ে তাদের যেসব অভিযোগ আছে তা এই সুযোগে জানাতে শুরু করলো তারা। অর্জুন বুঝল এই ট্রেন কখন ছাড়বে তা কারো পক্ষে বলা সম্ভব নয়। রাত দুপুরে যদি জলপাইগুড়ি স্টেশনে নামে তাহলে বিপদে পড়তে হবে। অর্জুন ঠিক করলো সে বাসে যাবে। ট্রেন লাইন থেকে বাসের রাস্তা খুব বেশি দূরে নয়। স্টেশন থেকে বেরিয়ে কয়েক পা হাঁটতেই অন্ধকার শুরু হয়ে গেল। পথ পিচের নয় এবং দুধারে ল্যাম্পপোস্ট নেই, কিন্তু লোকজন ছুটছে স্টেশনের দিকে, যেন ওখানে কোনো মজার ঘটনা ঘটেছে। এই সময় একটা খালি রিক্সা বেল বাজাতে বাজাতে ছুটে আসছিল। অর্জুন কোনো মতে সেটাকে থামিয়ে জিজ্ঞেস করলো, ভাই বাস স্টপ কত দূরে? অনেক দূরে, এই হেঁটে গেলে ভোর হয়ে যাবে। পৌঁছে দিতে কত ভাড়া নেবে? 10 টাকা, তার নিচে গেলে পারবো না। পেঁয়াজের দাম আবার বাড়ছে। পেঁয়াজের দাম বাড়লে রিক্সার ভাড়া কেন বাড়বে এ প্রশ্ন করা অবান্তর। কোনো আপত্তি না করে রাজি হয়ে গেল অর্জুন। রিক্সা ঘুরিয়ে রিক্সাওয়ালা বলল, ভগবানের লীলা বোঝা দায়। সারাদিন রিক্সা নিয়ে বসেছিলাম, 10টা টাকাও রোজগার হয়নি। অথচ যেই ট্রেন বন্ধ হলো পরপর প্যাসেঞ্জার পেয়ে গেলাম 10, 10, 20। তুমি আমার আগেও এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে গেছো? হ্যাঁ, এক বাবুকে তো ছেড়ে দিয়ে এলাম এই মাত্র। অর্জুনের খটকা লাগলো। ভদ্রলোকের কি দাড়ি ছিল? না তো, মাথার টাক একেবারে গলায় নেমে গেছে। বর্ণনা শুনে হাসি পেল অর্জুনের। যা হোক, অমল সোম তাহলে রিক্সা নিয়ে বাস স্টপের দিকে যাননি। রাস্তাটা ফুরুত করে ফুরিয়ে গেল। বড় রাস্তার পাশে গোটা 5 দোকানে টিম টিম করে আলো জ্বলছে। কয়েকটা পুলিশের গাড়ি হেডলাইট জ্বালিয়ে স্টেশনের দিকে ছুটে গেল। ভাড়া মিটিয়ে দিতেই রিক্সাওয়ালা ছুটল স্টেশনের দিকে। দুটো বাস রেষারেষি করতে করতে শিলিগুড়ির দিকে চলে গেল। জলপাইগুড়ির দিকে যাওয়ার বাসের কোনো চিহ্ন নেই। এখন রাত 8:30। অর্জুন দোকানগুলোর সামনে পৌঁছে একজনকে জিজ্ঞেস করলো, জলপাইগুড়ি যাওয়ার বাস কোথায় দাঁড়ায় দাদা? এই এখানেই। এখনই বাস আসবে তো? কটা চান? 10:30 পর্যন্ত এসেই যাবে। ওপাশে একটা চায়ের দোকান। একটু চা খেলে মন্দ হয় না। বেঞ্চিতে বসে 1 গ্লাস চায়ের অর্ডার দিল অর্জুন। আজকের রাতের খাবার মা তৈরি করে দিয়ে গেছেন। কাল থেকে কাজের লোকের ওপর নির্ভর করতে হবে। চোখ বন্ধ করে চায়ের গ্লাসে চুমুক দিতে দিতে অর্জুন ভাবছিল এই সুযোগে রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করলে কেমন হয়। এত রাতে শুধু চা খাচ্ছ কেন? সঙ্গে কিছু নিলে তো পারতে। গলা শুনে চমকে মুখ তুলে তাকাতেই অর্জুন অমল সোমকে দেখতে পেল। সে তড়াক করে উঠে দাঁড়িয়ে প্রায় চিৎকার করে উঠল, অমলদা! নিউ জলপাইগুড়ি স্টেশনে কি করছিলে? মাকে দার্জিলিং মেলে তুলতে গিয়েছিলাম। আপনি আমাকে দেখেছিলেন? বাসের কামরায় লাফ দিয়ে উঠতে দেখলাম বলে মনে হয়েছিল। তারপর তোমাদের খবর কি? সবাই ভালো আছো তো? অমল সোম দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, আপনি কি জলপাইগুড়ি যাচ্ছেন? সেই রকমই তো ইচ্ছা ছিল। এ কথা শোনার পর অর্জুনের আর চা খাওয়ার ইচ্ছে হলো না। চায়ের দাম মিটিয়ে দিয়ে অমল সোমের সঙ্গে বাইরে এসে দাঁড়ালো। অমল সোম জিজ্ঞেস করলেন, তুমি তো বাড়ি ফিরে যাচ্ছ? আপনি? আমি এই কাছেই একটি ছেলের বাড়ি, ভাবছি তার সঙ্গে দেখা করব। কে? আমি চিনি? তুমি তুমি চিনবে কি করে? রেলে যারা ডাকাতি করে তাদের সঙ্গে তো তোমার সম্পর্ক থাকার কথা নয়। অমল সোম হাসলেন। রেল ডাকাত? হ্যাঁ, একটু আগে যারা আমাদের কামরায় ডাকাতি করেছিল তাদের মধ্যে সে ছিল।
মুশকিল হলো ওরা যেখানে ট্রেন থেকে নামিয়ে পালিয়েছে সেই জায়গাটা এখান থেকে অন্তত মাইল 5 দূরে। পালিয়ে বাস রাস্তায় পৌঁছে যদি সরাসরি বাড়িতে ফিরে আসে তাহলেও এতক্ষণে পৌঁছেছে বলে মনে হয় না। অর্জুন অবাক হয়ে গেল। অমল সোম এমন গলায় বললেন যেন কোনো প্রিয়জনের সম্পর্কে কথা বলছেন। সে জিজ্ঞেস করলো, ওই ডাকাতের বাড়িটা আপনি চেনেন? না, তা চিনি না, তবে চিনে নিতে পারবো বলেই মনে হয়। তাহলে তো পুলিশকে খবর দিলেই হয়। আগে দেখি আমার ধারণাটা ঠিক কিনা। আচ্ছা। অমলদা, আমি আপনার সঙ্গে যেতে চাই। যাবে? বেশ, তো চলো। আমার আজকাল বেশিক্ষণ কথা বলতে ভালো লাগে না, তোমার অসুবিধা হতে পারে। অমল সোম হাঁটতে শুরু করলেন। এতক্ষণে অর্জুন লক্ষ্য করলো একটা বড় চামড়ার ব্যাগ ছাড়া অমল সোমের সঙ্গে কোনো জিনিসপত্র নেই। উনি কোথায় ছিলেন, কদিনের জন্য আসছেন তা জিজ্ঞেস করার ইচ্ছে হলেও নির্লিপ্ত হয়ে হাঁটতে লাগলো। আধা অন্ধকারে দুজন আসছিল। অমল সোম তাদের জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই মণ্ডল পাড়াটা কত দূরে বলতে পারবেন? একজন জবাব দিল, হয়তো ও পাশটা মণ্ডল পাড়া। কার বাড়ি যাবেন? নামটা একটু গোলমাল হচ্ছে, শিবু, মহাদেব বা শিবনাথ। এই নামে তো মণ্ডল পাড়ায় কেউ নেই। কি করে? সবাই জানে সে বেকার, কিন্তু ইদানিং রেলে ডাকাতি করছে। সে কি কি বলছেন আপনি? হ্যাঁ ভাই, সেই জন্যই তো দেখা করতে চাইছি। আপনি কি পুলিশ? ধুর, আমাকে দেখে তা তো মনে হওয়ার কথা নয়। তাকে দেখতে কেমন বলতে পারো? নিশ্চয়ই লম্বা, রোগা, কোঁকড়া চুল, তবে মনে হয় একটুও সাহসী নয়, উল্টে ভীতুই বলা যায়। এরকম একজনকে চিনি, চলুন তো। দুজন আগে যাচ্ছিল। অর্জুন না জিজ্ঞেস করে পারেনি, অমলদা, ডাকাতরা তো অনেক ছিল, এই ছেলেটিকে কি করে আপনি ঠাউর করলেন? কোনো কৃতিত্ব আমার নেই। ডাকাতি করার আগে ওরা যাত্রী সেজে ছড়িয়ে ছিটিয়ে কামরায় বসেছিল। এই ছোকরা আর তার সঙ্গী বসেছিল আমার পাশে। সঙ্গী সিনেমার গল্প করলেও ওর তাতে মন ছিল না। হঠাৎ বলল, মণ্ডলপাড়ার আগে নামতে হবে। সঙ্গীটি বলল, তুই খুব ঝাবড়ে আছিস ভোলানাথ। ছেলেটা প্রতিবাদ করলো, আমার নাম ভোলানাথ নয়। সঙ্গী বলেছিল, তুই একটা গাধা, আসল নামে ডাকতে নিষেধ করেছে বস, মনে নেই? তারপর ডাকাতি আরম্ভ হতেই ওরা স্বরূপ ধরলো। কিন্তু এই ছেলেটি এত নার্ভাস ছিল যে আমার দিকে ছুরি উঁচিয়েও ঠিকমতো ধরে রাখতে পারছিল না। যাগে, এখানকার স্টেশনে নেমে জিজ্ঞেস করতেই জানতে পারলাম মণ্ডলপাড়া বেশি দূর নয়। ভাবলাম ছেলেটার খোঁজ নিয়ে যাই। অমল সোম যখন এইসব কথা বলছিলেন তখন ওরা একটা গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। একটা মুদির দোকানের সামনে দাঁড়িয়ে পথপ্রদর্শক দুজন কয়েকটা কথা বলে ঘুরে দাঁড়ালো। না, ওই নামে এখানে কেউ থাকে না, তবে যে চেহারা বলছেন তার সঙ্গে একজনের মিল আছে। কি নাম তার? অমল সোম জিজ্ঞেস করলেন। বিশ্বনাথ মণ্ডল, বৈদ্যনাথ মণ্ডলের ছেলে। বাহ, ওটাও তো ভোলানাথের নাম। তা বৈদ্যনাথ বাবুর বাড়িটা একটু দেখিয়ে দেবেন? দুজনে নিজেদের মধ্যে পরামর্শ করে জানালো তারা ওই বাড়িতে যাবে না। বৈদ্যনাথ লোক সুবিধের নয়। সত্যি যদি গোলমেলে ব্যাপার থাকে তাহলে ওরা জড়াতে চায় না। এখান থেকে সোজা এগিয়ে গেলে বাঁ দিকে একটা বট গাছ পড়বে, তার গায়ের বাড়িটা ওদের। লোক দুটো চলে গেল না, মুদির দোকানের বেঞ্চিতে বসে পড়ল, অথচ ওরা নিশ্চয়ই একটু আগে কোনো কাজে বাস রাস্তা ধরে হাঁটছিল। বটগাছের পাশের বাড়িটার আলো জ্বলছিল। যদিও এই গ্রামে ইলেকট্রিক এসে গেছে, তবু আলোয় তার তেজ নেই। বৈদ্যনাথ বাবুর বাইরের ঘরের দরজা খোলা। সেখানে পৌঁছে দেখা গেল একজন বছর 60-এর মানুষ মাটিতে মাদুর পেতে শুয়ে আছেন। অমল সোম ডাকলেন, বৈদ্যনাথ বাবু আছেন? কে? ধর্মরিয়ে উঠে বসলেন বৃদ্ধ। তাঁর পরনে লুঙ্গি, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। পাশে রাখা চশমা তুলে নাকের ওপর বসালেন। আপনি আমাদের চিনবেন না। ও, শহরের লোক বলে মনে হচ্ছে। আমি এখন শহরের নই, আর এর নাম অর্জুন, জলপাইগুড়িতে থাকে। আমি অনেক দূর থেকে আসছি। ও,
তা কি করতে পারি? অনেকটা হেঁটে এসেছি, একটু বসতে বলবেন না? উদ্দেশ্যটা কি না জানলে বুঝতেই তো পাচ্ছেন, যা খারাপ দিনকাল হয়ে গেছে। তা আসুন, মাদুরে বসুন। জুতো খুলে অমল সোমকে অনুসরণ করলো অর্জুন। জুত করে বসে অমল সোম বললেন, আপনি তো এই গ্রামের সম্মানীয় ব্যক্তি। ছিলাম, এখন পঞ্চায়েত নির্বাচনে হেরে গিয়ে এখন এক ঘরে হয়ে আছে। জাল ভোট দিয়ে ওর হারিয়ে দিল। এর আগের বার পঞ্চায়েতের সুবাদে কিছু করতে পেরেছিলাম, তাই এই বুড়ো বয়সে কিছু খেতে পাচ্ছি। যাকগে, উদ্দেশ্যটা বললেন না? আপনার ছেলের নাম বিশ্বনাথ? হ্যাঁ, ওই 6 মেয়ের পরে ওই এক ছেলে। বিশ্বনাথের কাছে মানত করে আমার স্ত্রী পেয়েছিলেন। জন্ম দিতে গিয়ে মারা যান বলে আর কাশিতে গিয়ে পুজো দেওয়া হয়নি। কেন? ছেলে কি করে? কিচ্ছু না, মানে এতকাল কিছু করতো না, ইদানিং ব্যবসায় নেমেছে। অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা। গত সপ্তাহে 2000 টাকা দিয়েছে আমাকে, প্রথম রোজগারের টাকা। বৈদ্যনাথকে বেশ গর্বিত দেখালো। অমল সোম বললেন, বাহ, খুব ভালো খবর তাহলে। তা আপনার ছেলে যে অর্ডার সাপ্লাই করে, করার আগে সেই জিনিস তো বাড়িতে এনে রাখে, তাই না? হ্যাঁ, উঠোনের পাশে একটা ঘর খালি পড়েছিল, ওটাকেই গুদাম ঘর করেছে। বৈদ্যনাথ কথা ঘোরালেন। কিন্তু আপনারা ছেলে সম্বন্ধে এত প্রশ্ন করছেন কেন? মনে হচ্ছে বিয়ের সম্বন্ধ নিয়ে এসছেন। অমল সোম হাসলেন, কিন্তু কিছু বললেন না। বৈদ্যনাথ বাবু মাথা নাড়তে লাগলেন। না মশাই, ছেলের বিয়ে আমি এত তাড়াতাড়ি দেব না। কত আর বয়স, আগে ব্যবসায় ভালো করে একটু দাঁড়াক, আমাকে মাসে অন্তত 7-8 হাজার টাকা দিক। অমল সোম বললেন, সে তো ঠিক কথা, ছেলে বাড়িতে আছে? না না, শিলিগুড়ি থেকে বাড়ি ফিরে শেষ বাস ধরে। তাহলে তো অনেক রাত হয়ে যাবে। না, অতক্ষণ অপেক্ষা করা যাবে না। আপনি ওকে বলবেন আগামী সকালে আমার সঙ্গে দেখা করতে। জলপাইগুড়ির হাকিমপাড়ায় গিয়ে অমল সোমের নাম বললে যে কেউ বাড়িটা দেখিয়ে দেবে। অমল সোম উঠে দাঁড়াতে অর্জুনও উঠল। বৈদ্যনাথবাবু বসে বসেই জিজ্ঞেস করলেন, কেন আপনার বাড়িতে যাবে কেন? আপনি কে জানি না, হুকুম করলেই সে আপনার বাড়িতে চলে যাবে? সে না গেলে পুলিশ এখানে আসবে, আর শুধু তাকে নয়, আপনাকেও ধরে নিয়ে যাবে। বেশ কয়েক বছর হাজতে থাকতে হবে আপনাদের। বৈদ্যনাথ বাবু উঠে দাঁড়ালেন। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? বাড়ি বয়ে এসে পুলিশের ভয় দেখাচ্ছেন? অমল সোম বললেন, ভয় দেখাচ্ছি কিনা সেটা ছেলের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন। শ্রীমান ভোলানাথ আজ সন্ধেবেলায় ট্রেনে যা করেছেন তা ওর মুখ থেকেই শুনতে এসেছিলাম, আপনিও শুনে নেবেন। আমার ছেলের নাম বিশ্বনাথ, ভোলানাথ নয়। ওই একই হলো, ওর সঙ্গীরা ওকে ভোলানাথ বলে ডাকে, জেনে নেবেন। কথাগুলো বলে অমল সোম বেরিয়ে এলেন। বৈদ্যনাথ বাবুর গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। পাশাপাশি হাঁটতে হাঁটতে অর্জুন জিজ্ঞেস করলো, আপনি যখন এত নিশ্চিত, তখন ছেলেটাকে পুলিশে না ধরিয়ে দিয়ে এইভাবে চলে এলেন কেন? অমল সোম বললেন, প্রথম কথা, এখানে আসার আগে পর্যন্ত আমি সম্পূর্ণ নিশ্চিত ছিলাম না। দ্বিতীয় কথা, আমি পুলিশকে বললে পুলিশ নিশ্চয়ই ওকে ধরতো, কিন্তু প্রমাণ করতে পারতো না। আমি ছাড়া আর কেউ সাক্ষী হিসাবে এগিয়ে আসবে বলে মনে হয় না। ওই কামরায় যারা ছিল তারা আজ রাতের পর যে যার জায়গায় চলে যাবে, পুলিশ তাদের হদিশ পাবে না। শুধু একজনের সাক্ষ্যের ওপর নির্ভর বিচারক করবেন বলে মনে হয় না। তৃতীয়ত, ডাকাতির সময় এই ছেলেটি তার সঙ্গীদের বারংবার মনে করিয়ে দিচ্ছিল যেন কারোর ওপর অত্যাচার করা না হয়। এটা থেকে মনে হয়েছে ছেলেটা এখনো এই লাইনে দক্ষ হয়ে ওঠেনি। আমার হাতে রিভলভার দেখা মাত্র চুপচাপ চলে গেছে দরজার কাছে। আপনার মনে হচ্ছে ছেলেটা কাল সকালে দেখা করবে? দুটো ঘটনার যে কোনো একটা ঘটতে পারে। প্রচণ্ড ভয় পেয়ে নার্ভাস হয়ে ছেলেটা আমার কাছে আসতে পারে। ওর বাবা যদি জানান আমি পুলিশ নই, তাহলে ধরা পড়ার আগে এই রাস্তাটা খুঁজবে। নয়তো ওর দলবলকে গিয়ে বলবে, আর তারা আমাকে আক্রমণ করে মুখ বন্ধ করতে চাইবে। শেষটা হওয়াই স্বাভাবিক, কারণ অপরাধীরা সাক্ষীর বেঁচে থাকা পছন্দ করে না। অমল সোম দাঁড়িয়ে গেলেন, কারণ সেই দুই পথপ্রদর্শক মুদির দোকান ছেড়ে সামনে এসে দাঁড়িয়েছে। ওর বাপের দেখা পেয়েছেন? একজন জানতে চাইল।
হ্যাঁ, আপনাদের অনেক ধন্যবাদ। তাহলে বলছেন এই বিশু ছোকরা ট্রেনে ডাকাতি করেছে? তাই যদি করে তাহলে আপনারা কি করবেন? আমরা পঞ্চায়েত থেকে ওকে গ্রাম থেকে তাড়িয়ে দেব, তখন ও আরো বড় ডাকাতি করবে, তাই না? হয়তো সঙ্গীদের নিয়ে আপনাদের উপর বদলা নেবে। অবশ্য যা করার তা আপনারা নিশ্চয়ই করতে পারেন। নমস্কার। অমল সোম আবার হাঁটতে শুরু করলেন। বাস রাস্তায় এসে অর্জুন জিজ্ঞেস করলো, আপনি কি জলপাইগুড়ি থানায় ব্যাপারটা জানিয়ে রাখবেন? না না, কয়েকটা দিনের জন্য এসেছি, ঝামেলা বাড়ানোর কি দরকার? দেখো, আমি ইচ্ছা করি ওর বাবাকে বলিনি ছেলে কি করছে, কিন্তু ওই দুজনকে বলেছি। কাল সকাল হওয়ার আগেই পুরো গ্রামের মানুষ জেনে যাবে বিশ্বনাথ ডাকাতি করে। ওর বাবার উপর যাদের রাগ আছে তারা খবরটা বেশি করে ছড়াবে। এই চাপটা বিশ্বনাথের পক্ষে সহ্য করা সম্ভব নয়। ও অথবা ওরা আসবেই। একটা বাস পাওয়া গেল। ওরা যখন জলপাইগুড়ির কদমতলায় বাস থেকে নামলো তখন রাত প্রায় 11টা। অর্জুন বলল, অমলদা, অনেক রাত হয়ে গিয়েছে, রাতটা আমাদের বাড়িতেই থেকে যান। তোমাদের বাড়ি খালি পড়ে আছে তাই না? আচ্ছা চলো। এত রাতে শ্রীমান হাবুকে জাগিয়ে খাবার তৈরি করতে বলা অন্যায় হবে। তোমার ওখানে সে ব্যবস্থা আছে তো? মা যাওয়ার আগে অনেকটা তৈরি করে গেছেন, কোনো সমস্যা হবে না। অমল সোম এই প্রথমবার অর্জুনের বাড়িতে রাত্রিবাস করলেন। অর্জুনের খুব ভালো লাগছিল। খাওয়া দাওয়ার পর অমল সোম বললেন, তুমি ইচ্ছে হলে শুয়ে পড়তে পারো, আমি একটু জেগে থাকবো। আপনি কি দেরি করে ঘুমন? হ্যাঁ, 1টা থেকে 5টা। অসুবিধে হয় না? সব কিছুই অভ্যাসের উপর নির্ভর করে, বুঝলে? শেষ পর্যন্ত অর্জুন প্রশ্নটা করে ফেলল। অমলদা, আপনি এই জীবনযাপন করছেন কেন? আপনার কি স্বাভাবিক জীবন সম্পর্কে কোনো আগ্রহই নেই? স্বাভাবিক জীবন বলতে কি ধরা বাঁধা সাংসারিক জীবন বোঝাচ্ছ? হ্যাঁ, ব্যাপারটা সেই রকমই দাঁড়িয়ে যায়। অনেককাল তো সেই জীবন যাপন করেছি, তাই স্বাদ বদলালাম। এখন আপনি কোথায় থাকেন? যখন যেখানে ভালো লাগে, কখনো যোশীমঠের কাছে এক আশ্রমে, কখনো ঋষিকেশে। আসল নকল সাধুদের সঙ্গ বেশ উপভোগ করি। তবে কিছু উপকারও হয়েছে, আমি এখন মনঃসংযোগ করতে পারি। কাছেই কোনো মন্দিরে ঘণ্টা বাজছিল, ঠাকুরকে শয়ান দেওয়া হচ্ছে। অর্জুন বলল, আগে পারতেন না? আমি সেই মনঃসংযোগের কথা বলছি যা শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে। আমার ক্ষমতা অবশ্য খুবই সামান্য, কিন্তু হিমালয়ে অনেক সাধু আছেন যাদের ক্ষমতা দেখলে বিজ্ঞান বিচলিত হয়ে যাবে। অমল সোম হাসলেন। এবার শুয়ে পড়ো, আর যাওয়ার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে যাও। সকালবেলায় ওরা হাঁটতে হাঁটতে চলে এলো হাকিম পাড়ায়। অমল সোমকে প্রায়ই থামতে হচ্ছিল, কারণ পথচারীদের কেউ কেউ তাকে দেখে অবাক হয়ে নানান প্রশ্ন করছিলেন। বাড়ির সামনে পৌঁছে অমল সোম বললেন, আবু তোমার সঙ্গে দেখছি নিয়মিত দেখা করে, এরকম মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু ভাবছি এবার বাড়িটাকে বিক্রি করে দেব। আমার পরে তো এখানে কেউ বাস করার নেই। ওই হাবুটার জন্য যদি একটা আশ্রমের ব্যবস্থা করতে পারি। আপনার কেন মনে হচ্ছে হাবু আমার সঙ্গে যোগাযোগ রেখেছে? বাগানটা এখনো আগের মতো পরিষ্কার। হাবু যত্ন করছে, কিন্তু শুধু যত্নে তো হয় না, টাকাও দরকার। তোমার কাছে গেলে তুমি ওকে ব্যাংক থেকে টাকা তুলে দেবে, অর্থাৎ সেটা সে করছে। গেট খুলে ভিতরে ঢুকে অমল সোম বেশ জোরেই ডাকলেন, হাবু। কিন্তু কোনো সাড়া এলো না, অথচ অমল সোমের বাইরের দরজা খোলা। ওরা বারান্দায় উঠতেই অমল সোম দ্বিতীয়বার ডাকলেন, হাবু। এবারও সাড়া নেই। ভেতরে ঢুকে অর্জুন বুঝতে পারলো প্রলয় হয়ে গেছে। জিনিসপত্র লণ্ডভণ্ড, চেয়ার ভেঙেছে, টেবিলের জিনিসগুলোর ওপর অত্যাচার হয়েছে। অমল সোম দ্রুত ভেতরের বারান্দায় উঠে এলেন। উঠোনের ওপাশে 3টে ঘরের একটাই হাবু থাকে। সেখানে হাবুকে পাওয়া গেল। তার হাত পা বাঁধা, মুখে গলায় প্রহারের চিহ্ন স্পষ্ট। অমল সোমকে দেখা মাত্রই হাবুর 2 চোখ থেকে জল বেরিয়ে এলো। দ্রুত ওকে বাঁধনমুক্ত করতেই হাবু অমল সোমের পায়ের ওপর পড়ে গিয়ে অদ্ভুত স্বরে কাঁদতে লাগলো।
অমল সোম ওকে বুকে জড়িয়ে ধরলেন, মাথায় গায়ে হাত বোলাতে বোলাতে বললেন, অর্জুন, দেখো তো আমার ফার্স্ট এডের বাক্সটা এখনো আছে কিনা। সেটাকে খুঁজে পেয়ে নিয়ে এলো অর্জুন। অনেক চেষ্টায় হাবুকে শান্ত করে ওষুধ লাগালেন অমল সোম। তারপর অদ্ভুত দৃশ্যটি দেখল অর্জুন। হাবু কথা বলতে পারে না এবং কানেও শোনে না, কিন্তু তার চোখ মুখ চমৎকার কথা বলে। হাবু হাত নেড়ে চোখ ঘুরিয়ে মুখ বেঁকিয়ে কথা বলে যাচ্ছে, আর তার সঙ্গে সমানে একই ভঙ্গি করছেন অমল সোম। মিনিট চারেক ধরে এই নির্বাক দৃশ্যটি দেখে গেল অর্জুন। হাবুর ইশারার সঙ্গে অর্জুন পরিচিত, সেটা ও যখন ধীরে ধীরে করে তখন বুঝতে তেমন অসুবিধা হয় না, কিন্তু এখন হাবু যে দ্রুততায় তার বক্তব্য জানাচ্ছে তা অর্জুনের কাছে অস্পষ্ট। অমল সোম উঠে দাঁড়ালেন। দোষ আমারই। কেন? অর্জুন জিজ্ঞেস করল। আমি ভেবেছিলাম ও অথবা ওরা আজ সকালে এখানে আসবে, এই বোকামিটাই আমি করে ফেলেছি। তার মানে কাজটা বিশ্বনাথের? হ্যাঁ, ওরা এসেছিল ভোর রাতে 6 জন। আমাকে বাড়িতে না পেয়ে খুব হতাশ হয়ে হাবুর উপর অত্যাচার চালিয়েছে। হাবু যে কথা বলতে পারে না এটা সম্ভবত বুঝতে পারেনি। অমল সোমকে খুব চিন্তিত দেখাচ্ছিল। ভাগ্যিস আপনি গত রাতে আমাদের বাড়িতে ছিলেন। কিন্তু সেটা হাবুর দুর্ভাগ্য। আমি থাকলে ওকে কষ্ট সহ্য করতে হতো না। কিন্তু আমি ভাবছি ওই ভোরে ওরা আমার বাড়ি খুঁজে বের করলো কি করে? তখন জিজ্ঞেস করার মতো মানুষ তো রাস্তায় থাকে না। মর্নিং ওয়াকে যারা বের হয় তারাই বলে দিয়েছে বাড়ির হদিশ। আমার মনে হয় এবার থানায় খবর দেওয়া উচিত। অবশ্যই। তুমি কাজগুলো করো। থানায় চলে এলো অর্জুন। নতুন দারোগাবাবু সুদর্শন ব্যানার্জি মাস 4 হলো জয়েন করেছেন। ইতিমধ্যেই অর্জুনের সঙ্গে তার পরিচয় হয়ে গেছে। ভদ্রলোককে দেখলে অধ্যাপক বলে মনে হয়, পুলিশের ছাপ ওর মুখে নেই। আসুন অর্জুনবাবু, সুপ্রভাত। সুদর্শন তার চেয়ারে বসেছিলেন। নমস্কার, কিন্তু আজকের সকালটা আমাদের কাছে শুভ নয়। সে কি? বসুন। অর্জুন সংক্ষেপে গত সন্ধ্যা থেকে যা যা ঘটেছিল বলে গেল। অমল সোম কে এবং অর্জুনের জীবনে তার কি ভূমিকা সে ব্যাপারে সুদর্শন আগে থেকেই জানতেন। পুরোটা শোনার পর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, একটা ব্যাপারে কিন্তু আমার খটকা লাগছে। মিস্টার সোম যখন বুঝতেই পারলেন বিশ্বনাথ ট্রেন ডাকাতি করেছে, তখন কাল রাত্রেই পুলিশকে জানালেন না কেন? উনি প্রথমে বলেছিলেন ওর ধারণা ঠিক কিনা যাচাই করতে চান। পরে নিঃসন্দেহ হওয়ার পর বললেন পুলিশ ছেলেটাকে অ্যারেস্ট করতে পারে ঠিকই, কিন্তু প্রমাণের অভাবে ছেড়ে দিতে বাধ্য হবে। বিশ্বনাথ যে ট্রেন ডাকাতি করেছে সে কথা প্রমাণের জন্য পুলিশ কাউকে সাক্ষী হিসেবে পাবে না। কেন? উনি তো ছিলেন। ওর একার সাক্ষী যথেষ্ট নয় বলেই ওর ধারণা। কিন্তু পুলিশকে জানালে ওর বাড়িতে হামলা করতে পারতো না ওরা? আচ্ছা, আরেকটা কথা, মিস্টার সোম কি কখনো আপনাদের বাড়িতে রাত্রে থেকেছেন? না, ওর বাড়িতে অত রাতে খাওয়ায় অসুবিধা হবে বলে আমি ওকে অনুরোধ করলে উনি শেষ পর্যন্ত রাজি হয়ে যান। এই রাজি হয়ে যাওয়াটা কিন্তু ওর অতীতের আচরণের পরিপ্রেক্ষিতে একটু অস্বাভাবিক বলে মনে হয়নি আপনার? সুদর্শন জিজ্ঞেস করলেন। আপনি কি বলতে চাইছেন? আমার মনে হচ্ছে মিস্টার সোম জানতেন তার বাড়িতে হামলা হবে। হ্যাঁ, যদি বিশ্বনাথ একা না আসে তাহলে দলবল নিয়ে আসবে, এটা ওর অনুমানে ছিল। কিন্তু সেটা রাত্রেই নয়, আজ দিনের বেলায় বলে ভেবেছিলেন উনি। অর্জুন একটু বিরক্ত হলো। সুদর্শন নিজেই ডায়েরিতে সব লিখে নিলেন। তারপর বললেন, চলুন এই সুযোগে মিস্টার সোমের সঙ্গে একবার কথা বলে আসি। অর্জুন আপত্তি করল না। যদি ভদ্রলোক সাধারণ গল্প করতে চান তাহলে এটা ওর তদন্তের মধ্যেই পড়বে, যদিও অমল সোম সেটা পছন্দ করবেন না। মিনিট 10 কথাবার্তার পর সুদর্শন অমল সোমকে প্রস্তাব দিলেন, মণ্ডলপাড়া যদিও জলপাইগুড়ি সদর থানার জুরিসডিকশনে নয়, তবু এসপি সাহেবকে বলে আমি অনুমতি আনিয়ে নিতে পারি। আপনি কি আমাদের সঙ্গে সেখানে যাবেন? অমল সোম নির্লিপ্ত গলায় জিজ্ঞেস করলেন, কেন? প্রথমে এই বিশ্বনাথকে অ্যারেস্ট করব, তারপর ওর দলটাকে। কি কারণে? সে কি, প্রথম কথা ওরা ট্রেন ডাকাত, দ্বিতীয়ত আপনার বাড়িতে এসে ভাঙচুর করেছে, আপনার কাজের লোককে মেরেছে। ওরা যে ট্রেন ডাকাত তার প্রমাণ কোথায়? কিছু মনে করবেন না, আমি পুরনো পুলিশদের মতো অত্যাচারে বিশ্বাসী নই, কিন্তু তেমন হলে দেখেছি মারধর করলে কাজ দেয়।
পিঠে পড়লে বিশ্বনাথ পেটে কথা চেপে রাখতে পারবে না। আর ও যে এ বাড়িতে এসে হামলা করেছে তা আপনার কাজের লোকই বলতে পারবে। আপনি ভুলে যাচ্ছেন হাবু কথা বলতে পারে না। ঠিক আছে, দেখে তো চিনতে পারবে, ও আইডেন্টিফাই করলেই হয়ে যাবে। সেটাও করা ওর পক্ষে অসম্ভব। কেন? সুদর্শন অবাক হয়ে গেলেন। কারণ ওরা সবাই মুখে কালো কাপড় বেঁধে এসেছিল, হাবু ওদের মুখ দেখতে পায়নি। অমল সোম চোখ বন্ধ করলেন। ও মিস্টার সোম, আপনি অভিজ্ঞ মানুষ, কিন্তু কিছু মনে করবেন না, আপনার কথাবার্তায় আমি কোনো উৎসাহ পাচ্ছি না। দলটাকে ধরার কোনো চেষ্টাই আপনি করছেন না। সুদর্শন বলতে বাধ্য হলেন, আমি আইন রক্ষক নই যে কাউকে ধরার ক্ষমতা পাবো। আপনি আমাকে সঙ্গে যেতে বলেছিলেন বলে আমার ধারণা আপনাকে জানিয়েছিলাম। আপনার থানায় ডায়েরি করা হয়েছে, আইন রক্ষক হিসাবে আপনি যা ভালো হয় তাই করুন। ওরা যা করেছে তার জন্য কড়া শাস্তি হওয়া দরকার। দেখবেন সেটা যেন হয়। আইনের ফাঁক গলে অল্প দিনের মধ্যে বেরিয়ে এলে ওরা আরও ডেসপারেট হয়ে যাবে, তাতে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে। এরপর সুদর্শন বিদায় নিলেন। অর্জুন যখন তাকে গেটের বাইরে রাখা জিপের কাছে এগিয়ে দিল, তখন তিনি নিচু গলায় বললেন, এত নিরুত্তাপ মানুষ আমি কখনো দেখিনি, বরফের চেয়েও ঠান্ডা। অর্জুনেরও অনেকটা সেই রকম মনে হচ্ছিল। এবার যেন অমল সোম একদম বদলে গিয়েছেন। ওর কথাবার্তা, অ্যাটিটিউডের সঙ্গে আগের অমল সোমের কোনো মিল নেই। সে ফিরে এসে দেখল অমল সোম আবার চোখ বন্ধ করে বসে আছেন, তার হাতের আঙুলগুলো শুধু নড়ছে। এই সময় হাবু চা নিয়ে এলো, 3 কাপ চা। অর্থাৎ দারোগাবাবু যে চলে গেছেন সেটা সে বুঝতে পারেনি। আগে হাবুর এরকম ভুল হতো না। এখন চুল পেকেছে, একটু থপথপে হয়েছে। যে হাবুর শরীরে হাতির শক্তি ছিল সে পড়ে পড়ে মার খেয়েছে, ভাবতে বেশ অসুবিধাই হয়। অমল সোম চুপচাপ চা খেলেন। হাবু দাঁড়িয়েছিল একটু দূরে। তাকে জিজ্ঞেস করলেন, দুপুরে কি খাবো, বাজার আছে? হাবু শুনতে পায় না, কিন্তু অমল সোমের ঠোঁট নাড়া দেখে বুঝতে পারে। আঙুল নেড়ে জিজ্ঞেস করলো কি খাবেন তিনি। পেঁপে সেদ্ধ, মাঝারি সাইজের, শশা আর দুধ। হাবু ঘাড় নেড়ে চলে যেতে অর্জুন জিজ্ঞেস করলো, আপনি কি ওখানে এই খান? হ্যাঁ, রাতে রুটি আর সবজি যদি পাওয়া যায়। গত রাতে তোমার বাড়িতে অনেকদিন পর অনিয়ম করেছি। পেঁপেটা নিয়মিত খাওয়া উচিত, ওর অনেক গুণ। অমল সোম এমনভাবে কথা বলছিলেন যে বিশ্বনাথ সংক্রান্ত সমস্যার কথা তিনি যেন ভুলে গেছেন। সে বলল, বিশ্বনাথের ব্যাপারটা কি করব? হাবুকে মেরে গেল ওরা, ছেড়ে দেবেন? অমল সোম উঠলেন, ব্যাগ থেকে কিছু জিনিস বের করে টেবিলে রাখতে রাখতে বললেন, পুলিশ তো জেনে গেল, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ওদের। আমি তো মণ্ডল পাড়ায় গিয়ে বদলা নিতে পারি না, আর সেটা আইনসম্মত নয়। কিন্তু ওকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া? তুলে দেব কেন? পুলিশ কি ঠুঁটো জগন্নাথ? অন্য কেউ তাদের হয়ে কাজ না করে দিলে তারা কাজটা করতে পারে না? বলতে বলতে অমল সোম জামা খুললেন। গত রাতে ওকে খোলা গায়ে দেখেনি অর্জুন, আজ দেখে অবাক হলো। অমল সোমের গলায় 2টো মালা, একটা পাথরের, অন্যটা সম্ভবত রুদ্রাক্ষ। এর আগে কখনো মানুষটাকে ওসব পড়তে দেখেনি সে, তাই জিজ্ঞেস না করে পারল না, মালাগুলো কেন পড়েছেন? এগুলো শরীর এবং মনের খুব উপকার করে। গলা থেকে রুদ্রাক্ষের মালাটা খুলে এগিয়ে ধরলেন। এগুলো একমুখী রুদ্রাক্ষ, সচরাচর পাওয়া যায় না। আবার যা পাওয়া যায় তার সঙ্গে এর বেশ পার্থক্য আছে। তুমি কোথাও এই জিনিস কিনতে পাবে না। অলকানন্দের জলে স্নান করতে গিয়ে এটাকে পেয়েছিলাম। অনেক সাধু এটা চেয়েছিলেন, আর চেয়েছিলেন বলেই আমি দিইনি। যারা সাধু তারা কেন চাইবেন? তাদের তো সব দিয়ে দেওয়ার কথা। তুমি ইচ্ছা করলে পড়তে পারো। অমল সোম বললেন। আমি পড়ে কি করব? অর্জুন মৃদু আপত্তি জানালো। নাথিং, জাস্ট ফিল দ্য ডিফারেন্স। অর্জুনের হাতে মালাটা দিয়ে অমল সোম বললেন, স্নান টান করে পড়ো, আর স্কিনের সঙ্গে যেন লেগে থাকে। রুদ্রাক্ষের মালাটাকে পকেটে ঢোকালো অর্জুন। এখন অমল সোম স্নান সেরে পুজোয় বসবেন। সেটা চলবে অনেকটা সময় ধরে। অতএব এখানে অপেক্ষা করার আর কোনো মানে হয় না। গলিতে ঢোকার মুখে বুড়িদির সঙ্গে দেখা।
বুড়িদি তাদের বাড়ির জানলায় দাঁড়িয়েছিল। বুড়িদি জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তোর মা এখন নেই বলে কোনো অসুবিধা হচ্ছে না তো? হলে বলবি কিন্তু। থ্যাংক ইউ বুড়িদি। বলতে বলতে অর্জুন লক্ষ্য করলো বুড়িদির মুখে সেই আগের মতো কালচে ছোপ জমেছে। একসময় এটা এত ঘন হয়ে গেছিল যে বাইরে বেরোতো না বুড়িদি। খুঁটিমারি জঙ্গল থেকে একটা শেকড় নিয়ে এসে সে বুড়িদিকে দিয়েছিল। সেটা ঘষে দাগটা সম্পূর্ণ চলে গিয়েছিল। কথাটা সে তুলল। বুড়িদি বলল, দেখ না, আবার ওরকম হচ্ছে। অনেক বছর বেশ ভালো ছিলাম, সেই শেকড়টাকে যে কোথায় পাওয়া যাবে কে জানে। অর্জুন ঠিক করলো যদি কখনো সে খুঁটিমাটির জঙ্গলে যায় তাহলে বুড়িদির জন্য আবার চেষ্টা করবে। কাজের লোককে দায়িত্ব দিয়ে ওরা বেরিয়ে এসেছিল। বাড়ি ফিরে দেখলো তার কাজ শেষ, রান্নাও হয়ে গেছে। সে চলে যাওয়ার জন্য তৈরি। অর্জুন তাকে সন্ধেবেলায় আসতে নিষেধ করায় সে খুব খুশি হয়ে চলে গেল। সকাল থেকে চা ছাড়া কিছু খাওয়া হয়নি। আজকাল ওর খুব খিদে পায়। অর্জুন খানিকটা কেক খেয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু তার মন থেকে অস্বস্তিটা যাচ্ছিল না। বিশ্বনাথের ব্যাপারে অমল সোমের এই নিস্পৃহ ভাব সে কিছুতেই মেনে নিতে পারছিল না। বরং সুদর্শন ব্যানার্জিকে তার অনেকটা ঠিক বলে মনে হচ্ছে। হাবুকে অমল সোম খুব স্নেহ করেন, অথচ ওর অবস্থা দেখে তিনি শীতল হয়ে আছেন। ধর্মভাব প্রবল হলে মানুষ কি এরকম নিরাসক্ত হয়ে যায়? স্নান করবে বলে জামা খুলতেই রুদ্রাক্ষের কথা মনে পড়ল। সে পকেট থেকে মালাটা বের করে দেখতে লাগলো। রুদ্রাক্ষগুলো এত টাইট হয়ে ওর গায়ে বসে আছে যে কি দিয়ে মালা গাঁথা হয়েছে বোঝা যাচ্ছে না। রুদ্রাক্ষগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। এরকম রুদ্রাক্ষ সে কখনো দেখেনি। মায়ের কাছে কয়েকটা আছে, কিন্তু তার অনেক মুখ। সে শুনেছে রুদ্রাক্ষ পড়লে শরীরের নানান উপকার হয়। অর্জুন মালাটাকে নাড়তে নাড়তে অলসভাবে মাথা গলিয়ে গলায় নিয়ে এলো। ঠিক বুকের উপর মালাটা শেষ হচ্ছে। হঠাৎ শরীর গরম হয়ে উঠল। জ্বালা নয়, একটা তপ্ত হাওয়া যেন ঢেউয়ের মতো ঘুরে বেড়াতে লাগলো সমস্ত শরীরে। অর্জুন ব্যাপারটা বুঝতে পারার আগেই মাটিতে পড়ে গেল সশব্দে। পড়ে স্থির হয়ে থাকলো অনেকক্ষণ। যখন সে সংবিত ফিরে পেল তখন মাথার ভেতরটা একদম ফাঁকা, শরীরে কোনো উত্তাপ নেই। ধীরে ধীরে উঠে বসলো সে। ব্যাপারটা কীরকম হলো? হাই ভোল্টেজ ইলেকট্রিক তারে হাত পড়লে মানুষ যেভাবে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়, তারও তো সেই অবস্থা হয়েছিল। সে রুদ্রাক্ষ মালায় হাত রাখল, একদম স্বাভাবিক। অথচ এই মালা পড়ার পরই কাণ্ডটা ঘটেছিল। আর একটা আশ্চর্যজনক ব্যাপার হলো, এইভাবে মাটিতে পড়া সত্ত্বেও তার শরীরে কোনো আঘাত লাগেনি। অর্জুনের মনে হলো ঘটনাটা অমল সোমকে জানানো উচিত। রুদ্রাক্ষের এই মালার কোনো ক্ষমতা আছে কিনা সেটা উনি বলতে পারবেন। সে আবার পোশাক বদলে সদর দরজায় তালা ঝুলিয়ে বাইরে পা বাড়ালো। রামগোপাল বাবু আসছেন। ওদের পাড়ার খুব মাতব্বর লোক। দিনবাজারে বিশাল কারবার। ভদ্রলোক যথেষ্ট কৃপণ এবং কাউকে সাহায্য করেন না বলে দুর্নাম আছে। অর্জুন দূর থেকেই বলল, রামগোপাল কাকা ভালো আছেন? রামগোপাল বাবু দাঁড়িয়ে চোখ বন্ধ করে মুখ ভেটকে হাসলেন, যার মানে দাঁড়ায় এই চলে যাচ্ছে আর কি। কিন্তু অর্জুন স্পষ্ট শুনতে পেল, এই শখের টিকটিকিটার আবার মতলব কি? এমনি এমনি জিজ্ঞেস করেছে বলে তো মনে হয় না। গলাটা অবিকল রামগোপাল বাবুর, অথচ তিনি এখনো মুখ ভেটকে ঘাড় কাত করে আছেন। ওভাবে কথা বলা যায় না। এ কি রে, এ আবার আমাকে ওভাবে দেখছো কেন? রামগোপাল বাবুর মাথা সোজা হলো। অর্জুন মুখে বলল, এমনি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আপনার কয়েকটা ভুল ধরিয়ে দিচ্ছি। প্রথম কথা, আমি টিকটিকি নই। টিকটিকি বলা হতো গুপ্তচরদের, পুলিশের স্পাই হলে তাকে। দ্বিতীয়ত, আমার কোনো মতলব নেই। আমি এমনি জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, চলি। রামগোপাল বাবুর চোয়াল ঝুলে গেল। অর্জুন স্পষ্ট শুনতে পেল, এই টুকুনি ছেলের কি লম্বা লম্বা বাত! তুই টিকটিকি কিনা, তাতে আমার কি লাভ? অর্জুন মাথা নাড়ল। কি যে বলেন রামগোপাল কাকা! রামগোপাল বাবু এবার মুখ খুললেন। তুমি কি ছায়ার সঙ্গে কথা বলছো? তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমি একটা কথাও বলিনি। অর্জুন হাসল। তাহলে আমি ভুল শুনেছি। কি শুনেছ তুমি?
আমি লম্বা লম্বা বাত বলি। আমি টিকটিকি কিনা তাতে আপনার কি লাভ? নিশ্চয়ই ভুল শুনেছি। আচ্ছা, অর্জুন হাঁটতে হাঁটতে অনুভব করলো যে জায়গায় রামগোপালবাবু দাঁড়িয়েছিলেন সেখান থেকে আর নড়তে পারছেন না। রিক্সা নিল অর্জুন। তার বাইকটা ঘরে বন্দি হয়ে রয়েছে। বন্দি করে গেছেন মা। সে বাইক চালায় বলে তার খুব টেনশন হয়। তিনি বাইরে গেলে ছেলের যদি অ্যাক্সিডেন্ট হয় সেই ভয়ে চাবি সরিয়ে রেখেছেন। রিক্সা চলছিল, হঠাৎ কানে এলো, এই বাবুটা খুব ভালো, মানুষের উপকার করে। অর্জুন চমকে চারপাশে তাকালো, তারপর সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলো, তুমি কি কদমতলায় থাকো? না বাবু, তিস্তার চরে আমার বাসা। আপনি পেতম আমার রিক্সায় উঠলেন। অবিকল এক গলা, অর্থাৎ সে রিক্সাওয়ালার মনে মনে বলা কথা শুনেছে। এটা কি করে সম্ভব? রিক্সা ততক্ষণে থানার মুখে পড়েছে। থানার গেটে একটা জিপ দাঁড়িয়ে আছে। জিপের পাশে সুদর্শন বাবু সম্ভবত কারোর জন্য অপেক্ষা করছেন। অর্জুন রিক্সাওয়ালাকে থামতে বলল। সে এগিয়ে যেতে সুদর্শনবাবু বললেন, এই যে মশাই, সুখবর দিচ্ছি, মূল আসামি ধরা পড়ে গেছে। ওকে জেরা করতে মণ্ডলপাড়ায় যাচ্ছি। এই যাবেন নাকি? অর্জুন কান পাতল। না, ভদ্রলোক মনে মনে বোধহয় অন্য কথা বলেননি। অন্তত সে কিছু শুনতে পেল না। কজন ধরা পড়েছে? আপাতত বিশ্বনাথকে ধরেছে লোকাল থানা। কান টানলেই মাথা আসবে। মিস্টার সোম বলেছেন ওকে ধরলে আমরা প্রমাণ করতে পারবো না। উনি যে ঠিক বলেননি সেটা ওনাকে জানাবেন। সুদর্শনকে খুব খুশি দেখালো। বিশ্বনাথকে দেখার ইচ্ছে হলো। ট্রেন ডাকাত নয়, এক রাতের মধ্যে মণ্ডলপাড়া থেকে খবর পেয়ে জলপাইগুড়ি চলে এসে অমল সোমের বাড়িতে যে হামলা করছে তার দর্শন পেতে আগ্রহী হলো সে। পুলিশের জিপে সে পৌঁছে গেল শহরতলির থানায়। সেখানকার পৌর দারোগার সঙ্গে সুদর্শন অর্জুনের পরিচয় করিয়ে দিতেই লোকটা কৃতার্থ হয়ে হাসল। কিন্তু অর্জুন স্পষ্ট শুনতে পেল, এই গোয়েন্দাটা আবার এখানে কেন? যত সব ঝামেলা। অর্জুন কিছু বলল না, তার মজা লাগছিল। দারোগাবাবুর ঘরে বসার পর ভদ্রলোক বললেন, কিছুতেই মুখ খুলছে না। অনেকবার চেষ্টা করেছি, আর শেষ পর্যন্ত একটু রগড়ালাম, কিন্তু কাজ হলো না। আমার মনে হচ্ছে কোথাও ভুল হয়েছে। এ ছোকরা যে ট্রেন ডাকাতি করে সে কথা গ্রামের লোকেরও জানা নেই। অর্জুন জিজ্ঞেস না করে পারল না। ওদের বাড়ি সার্চ করেছেন? দারোগা তাকালেন। অর্জুন শুনতে পেল, ও ছোকরা আমাকে কি ভাবে। দারোগা হাসলেন, একটা সূচও বাকি রাখিনি। লুটের জিনিস পাওয়া গেলে তো হয়েই যেত। অর্জুন বলল, কিন্তু বিশ্বনাথের বাবা বলেছিলেন ও অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করে এবং জিনিসপত্র একটা ঘরে রাখে। এই ব্যবসাটা তো ভাঁওতা। হতে পারে, কিন্তু আমি সেই ঘরে কিছুই পাইনি। এখন এই অবস্থায় কোর্টে পাঠালে তো জাজ আমার 12টা বাজিয়ে দেবে। সুদর্শন বললেন, ছেলেটাকে এখানে আনুন তো। একজন সেপাইকে সেই হুকুম দিয়ে দারোগা বললেন, এমন ভাবে ওকে মারধর করবেন না যা ও কোর্টকে দেখাতে পারে। ইতিমধ্যেই আমাকে ছোকরা মানবাধিকার কমিশনের নাম দুবার শুনিয়েছে। সুদর্শন অবাক হলেন। বাহ, এ তো বেশ শেয়ানা বলে মনে হচ্ছে। বিশ্বনাথকে নিয়ে এলো দুজন সেপাই। তার হাত খোলা, কিন্তু কোমরে দড়ি বাঁধা রয়েছে। দেয়ালের পাশে গোঁজ হয়ে দাঁড়িয়ে রইল সে। অর্জুন দেখল ছেলেটার বয়স 21-এর বেশি নয়। রোগা লম্বা, গায়ের রং শ্যামলা, পরনে পাজামা আর ফুল শার্ট। সুদর্শন বললেন, দেখো বিশ্বনাথ, তুমি ধরা পড়ে গেছো। ট্রেন ডাকাতের দলে তুমি ছিলে। এই সাহেবের কাছে সেটা যতই অস্বীকার করো, কিন্তু যা সত্যি তা তো সবসময় সত্যি। আজ না হয় কাল তা প্রমাণিত হবেই। তখন যা শাস্তি পাবে সেটার কথা ভাবো। তার চেয়ে যদি তুমি এখনই স্বীকার করে নাও আর যারা দলে ছিল তাদের নাম বলে দাও, তাহলে আমরা তোমাকে ঠিক রাজসাক্ষী করে দেব। রাজসাক্ষী হলে তোমার শাস্তি কম হবে, নাও হতে পারে। বিশ্বনাথ কোনো জবাব দিল না, একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। সুদর্শন একটু অপেক্ষা করে বললেন, আমি জানি তুমি তোমার সঙ্গীদের ভয় পাচ্ছ। ওরা তোমার ক্ষতি করতে পারে, কিন্তু পুলিশ যদি তোমার পাশে থাকে তাহলে ওরা কি করতে পারে? উত্তর দাও। অর্জুন খানিকটা দূরে বসেছিল। হঠাৎ মনে হলো ছেলেটার কাছে যাওয়া দরকার।
সে চেয়ার ছেড়ে কাছে এগিয়ে যেতেই শুনতে পেল, আমি কিছু জানি না, কিছু করিনি, এর বেশি একটা কথাও বলবো না। অর্জুন দাঁড়িয়ে গেল। বিশ্বনাথ ঠোঁট টিপে দাঁড়িয়ে আছে। সে মৃদু গলায় ডাকলো, এই যে ভোলানাথ। বিশ্বনাথ তাকালো, জবাব দিল না। কিন্তু অর্জুন শুনল, এ কেন ভোলানাথ বলল? যাই বলুক, আমি কিছু জানি না। ওর নাম বিশ্বনাথ, ভোলানাথ নয়। এই সময় দুজন লোক ঘরে চলে এলো। একজন বলে উঠল, আরে এই তোমার ছেলে, তোকে কেউ মারধর করেনি তো? বিশ্বনাথ জবাব দিল না। দ্বিতীয় লোকটি বলল, দারোগা বাবু, আমি ওর উকিল। আমার মক্কেলকে কোন চার্জে ধরে নিয়ে এসেছেন জানতে পারি? কোর্টে গিয়ে জানবেন। না, আপনাকে বলতেই হবে, কারণ আমার মক্কেলের বিরুদ্ধে কোনো স্পেসিফিক চার্জ আপনার নেই। কাল রাত্রে দুটো লোক ওদের গ্রামে গিয়ে রটিয়ে দিয়েছে যে ওরা ট্রেন ডাকাত। সঙ্গে সঙ্গে ওকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে এলেন। উকিল ভদ্রলোক বেশ উত্তেজিত। সুদর্শন চুপচাপ শুনছিলেন। বললেন, মাননীয় উকিলবাবু, ওর বিরুদ্ধে আরেকটি অভিযোগ আছে। গত রাত্রে দলবল নিয়ে ও আমার এলাকায় একটা বাড়িতে হামলা চালিয়েছে। গৃহকর্তাকে না পেয়ে তার কাজের লোককে জখম করেছে, আর এই সব ঘটনার সাক্ষী আমাদের হাতে আছে। আপনি জামিন চাইলে কোর্টে আবেদন করতে পারেন। কাল রাত্রে? হ্যাঁ। অদ্ভুত ব্যাপার। কাল সারা রাত ও শিলিগুড়ি হাসপাতালে জেগে বসেছিল। ওর বন্ধুর বাবা মৃত্যুশয্যায়। ও যে সেখানে ভোর 5টা অবধি ছিল তার সাক্ষী অনেকেই। ডাক্তার আর নার্সদের সঙ্গে কথা বললেই জানা যাবে বিশ্বনাথ সেখানেই ছিল কিনা। তাহলে নিশ্চয়ই ওর পক্ষে আপনার এলাকায় গিয়ে একই রাত্রে এসব কাজ করা সম্ভব নয়, তাই না? উকিল খুব দৃঢ়তার সঙ্গে প্রশ্ন করলেন। স্থানীয় দারোগা বললেন, তাহলে তো ব্যাপারটা জটিল হয়ে গেল। কোনো জটিল ব্যাপার নয়। একজন নিরপরাধ ছেলেকে আপনারা জোর করে থানায় ধরে রাখতে পারেন না। উকিল জানালেন। সুদর্শন বললেন, পারি। সন্দেহজনক যে কোনো মানুষকে আমরা থানায় ধরে আনতে পারি। আমরা ওকে আজই কোর্টে প্রডিউস করে বিচারকের অনুমতি চাইব আরও কিছুদিন তদন্তের জন্য পুলিশ হেফাজতে রাখতে। আপনারা বিরোধিতা করে যদি জামিন পেয়ে যান ভালো কথা। ওর বিরুদ্ধে এফআইআর আছে? আছে, জলপাইগুড়ির কোর্টে আসুন। স্থানীয় দারোগা বিশ্বনাথকে সুদর্শনের হাতে ছেড়ে দিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। হাত কড়ি পরিয়ে কোমরে দড়ি বেঁধে সেপাইদের সঙ্গে জিপে বসিয়ে ওকে জলপাইগুড়ি নিয়ে যাচ্ছিলেন সুদর্শন। তার পাশে বসেছিল অর্জুন। কেউ কোনো কথা বলছে না। ফাটা পুকুরের কাছে আসতেই অর্জুন স্পষ্ট শুনতে পেল, বদমাসটা নিশ্চয়ই খবর পেয়ে গেছে। ও যদি রেল গেটে এসে দাঁড়ায়। অর্জুন চমকে তাকাতেই বিশ্বনাথের সঙ্গে চোখাচোখি হলো। একটু বাদেই জিপ চলে এলো রেলগেটের সামনে। এখন ট্রেনের সময় নয় বলে গেট খোলা। অর্জুন সুদর্শনকে বলল, জিপটা একটু থামাতে বলুন তো। ড্রাইভার জিপ থামাতেই অর্জুন নিচে নেমে দাঁড়ালো। এখানে কেউ নেই। দূরে দোকানগুলোর সামনে কয়েকজন অলসভাবে রয়েছে। অর্জুন জিপের ভেতর মুখ ঢুকিয়ে বলল, হারাধন তো আসেনি, খবর পাইনি বোধহয়। শোনা মাত্র বিশ্বনাথ যে অবাক হয়েছে তা বোঝা গেল। সুদর্শন জিজ্ঞেস করলেন, কে হারাধন? বিশ্বনাথকে জিজ্ঞেস করুন। বিশ্বনাথ মুখ ফিরিয়ে নিতেই অর্জুন শুনতে পেল, মরেছে। এই লোকটা আমার মনের কথা জানলো কি করে? এ ম্যাজিক জানে নাকি? বিশ্বনাথ, হারাধনকে? সুদর্শন গম্ভীর, আমি জানি না। পুলিশের জিপকে দাঁড়াতে দেখে 2-3 জন কৌতূহলী এগিয়ে এসেছিল। অর্জুন তাদের সামনে গিয়ে বলল, ভাই, একটু হারাধনকে খবর দেবেন, খুব দরকার। একজন বলল, হারু তো ওই চায়ের দোকানের সামনেই বসে আছে। অর্জুন চেঁচিয়ে ডাকলো, সুদর্শন বাবু, চলে আসুন। সুদর্শন গাড়ি থেকে নেমে কাছে এসে জিজ্ঞেস করলেন, এই বদমাস লোকটাকে আপনি কি করে জোগাড় করলেন? পরে বলবো, একটু সাবধানে চলুন। আপনার সঙ্গে অস্ত্র আছে তো? ওটা না থাকলে অস্বস্তি হয়। চায়ের দোকানের সামনে পৌঁছে ওরা দেখলো গোটা তিনেক ছেলে গল্প করছে। কাউকে দেখতে অপরাধীর মতো নয়। সুদর্শন সাদা পোশাকে ছিলেন।
ওরা কথা থামিয়ে তাকালো। অর্জুন জিজ্ঞেস করলো, হারাধনকে? আমি কেন? তোমার বন্ধু বিশ্বনাথ গাড়িতে বসে আছে, ডাকছে। কোন বিশ্বনাথ? মন্ডল পাড়ার বিশ্বনাথ। আমি চিনি না, এই নামে আমার কোনো বন্ধু নেই। এখানে তুমি ছাড়া আর কেউ আছে যার নাম হারাধন? খোঁজ নিন, আমি জানি না। ওর পাশের ছেলেটি বলল, না না, আর কোনো হারাধন এখানে নেই। না থাকলে আমি কি করব? আমি বিশ্বনাথ বলে কাউকে চিনি না। সুদর্শন অর্জুনের দিকে তাকালেন। অর্জুন আরো দুপা এগিয়ে যেতেই শুনতে পেল, এরা নিশ্চয় পুলিশ। ভোলানাথ নিশ্চয় ধরা পড়ে নাম বলে দিয়েছে। কি করে পালানো যায়? অর্জুন বলল, ভোলানাথের নামই তো বিশ্বনাথ, তাই না? শোনা মাত্র ছেলেটির চোয়াল ঝুলে গেল। অর্জুন বলল, বুঝতেই পারছো আমাদের কোনো ভুল হয়নি। জোর জবরদস্তি করলে সবাই জেনে যাবে। তার চেয়ে ভদ্রভাবে চলো। ওই জিপে তোমার বন্ধু বসে আছে, আমরা কোনো ঝামেলা করতে চাই না। ছেলেটি বাধ্য হলো উঠে দাঁড়াতে। সুদর্শন বললেন, দৌড়ে পালাবার চেষ্টা করো না, পিছন থেকে গুলি ছুটলে মাথায় লাগতে পারে। বলতে বলতে তিনি অস্ত্রটা বের করে দেখালেন। একটাও কথা না বলে হারাধন রাস্তাটা হেঁটে এসে জিপে উঠতেই সুদর্শনের নির্দেশে সেপাইটা তাকে হাতকড়া পরিয়ে দিল। বিশ্বনাথের পাশে বসেই হারাধন চাপা নিষ্ঠুর গলায় বলে উঠল, তুই আমাকে ধরিয়ে দিলি, এর শাস্তি তুই কল্পনাও করতে পারবি না। ইতিমধ্যে পিলপিল করে মানুষ ছুটে আসছে। স্থানীয় ছেলে হারাধনকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, এই খবরটা দ্রুত চাউর হয়ে যাচ্ছে। অর্জুন বলল, হারাধনের বাড়িতে চলুন, ডাকাতির জিনিসগুলো ওখানে থাকলেও থাকতে পারে। মাথা নেড়ে ড্রাইভারকে সোজা জোরে চালাতে বলে সুদর্শন গলা নামালো। খেপেছেন? এই ক্রাউড পিছন পিছন যাবে, কেউ যদি খেপিয়ে দেয় তাহলে ঝাঁপিয়ে পড়ে ওদের ছিনিয়ে নেবে। আমার সঙ্গে ফোর্স নেই। ওদিকে পিছনের সিটে বন্দি অবস্থায় হারাধন সমানে গালাগালি করছে বিশ্বনাথকে। শেষ পর্যন্ত বিশ্বনাথ বলল, না রে, আমি তোকে ধরিয়ে দিইনি। মিথ্যা কথা, তুই না বললে এখানে গাড়িটা থামলো কেন? ওরা আমার খোঁজে চায়ের দোকানে কেন গেল? আমি মুখে কিছু বলিনি, এতে জিজ্ঞেস কর। পাশে বসা একজন সেপাই হাসলো, না ভাই, এ কিছু বলেনি, এক কথাই বলেনি। না বললে জানলো কি করে? বিশ্বনাথ করুণ গলায় বলল, জানি না, আমি মনে মনে বলেছিলাম, অথচ উনি শুনে ফেললেন। হারাধন রেগে গিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বলল না। অর্জুন শুনতে পেল, কথাটা তো ঠিক, আমি মনে মনে ভোলানাথ বলেছিলাম, অথচ লোকটা শুনতে পেয়েছিল। সে একদম চুপ হয়ে যাওয়ার আগে ফিসফিস করে বিশ্বনাথকে বলল, শোন, তুই কোনো কথা মনে মনে ভাববি না। জলপাইগুড়ির সদর থানায় না আসা পর্যন্ত কোনো কথাবার্তা হলো না। সেকেন্ড অফিসারকে ওদের কাগজপত্র তৈরি করতে বলে সুদর্শন অর্জুনের সঙ্গে আলাদা বসলেন। কি ব্যাপার বলুন তো, অনেকক্ষণ ধরে আমি কৌতূহল চেপে আছি। কি ব্যাপারে বলুন? আপনি রেলগেটে গাড়ি থামাতে বললেন, হারাধনের নামও সহজে উচ্চারণ করলেন, অথচ আমি নিশ্চিত এ ব্যাপারে আপনার আগে থেকে কিছু জানা ছিল না। আপনি ঠিকই বলেছেন, মানুষ যা চিন্তা করে তা কেউ কেউ পড়তে বা শুনতে পান, এটা জানেন তো? শুনেছি থট রিডিং করছেন কিছু। ওই ধরে নিন। অর্জুন হাসলো। এই যেমন আপনি জিপে বসে এই কথাটা অনেকবার ভেবেছেন, আমি ম্যাজিক দেখাচ্ছি বলে মন্তব্য করেছেন। হ্যাঁ, সেটাই আপনি শুনতে পেয়েছেন? সুদর্শন অবাক। অর্জুন বলল, কিন্তু এটা ম্যাজিক নয়। অর্জুন উঠতে চাইল। দাঁড়ান দাঁড়ান, আমাকে শিখিয়ে দেবেন? এটা কাউকে শেখানো যায় না, গুরু দয়া করলে হয়ে যায়। গুরু? আপনার গুরুকে? অমল সোম। যা চলে, আপনি বুঝতে পারছেন না অর্জুন, এই ব্যাপারটা আমাদের ডিপার্টমেন্টে কি চমৎকার কাজে আসবে। অনেক ঘুঘু অপরাধীকে ধরার পর মারধর দিয়েও মুখ খোলাতে পারি না। স্রেফ প্রমাণের অভাবে তারা পার পেয়ে যায়। ওদের মনের কথা পড়তে পারলে শাস্তি দিতে কোনো সমস্যা হবে না, আন্তরিক গলায় বললেন সুদর্শন। আমি অমলদাকে আপনার প্রস্তাবের কথা বলবো। প্লিজ বলুন, দরকার হলে এসপি সাহেবকে নিয়ে ওর বাড়িতে যেতে পারি। এই আবিষ্কারের কথা জানাজানি হলে সমস্ত পৃথিবীতে হইচই পড়ে যাবে। সুদর্শন যেন স্বপ্ন দেখছিলেন।
কিন্তু ওদের আজ কোর্টে তুলবেন যখন, তখন চার্জশিট দেবেন না? সময় চাইবো, আগে হারাধনকে রগড়াই, যদি খবর বের হয়। আমি বুঝতে পারছি এরাই ট্রেনে ডাকাতি করেছে, কিন্তু এখনো হাতে কোনো প্রমাণ নেই। গাড়িতে উঠে বিশ্বনাথকে দেখে হারাধন যেরকম রিয়াক্ট করলো, তাতে স্পষ্ট ওরা একটা অপরাধ করেছে। কিন্তু শুধু এই কথাগুলো কি কোর্ট বিশ্বাস করবে? না, অমলদার বাড়িতে হামলা করে হাবুকে মারধর করার অপরাধে বিশ্বনাথকে আপনি ধরে রাখতে পারবেন না। ওর উকিল ইতিমধ্যে জানিয়ে দিয়েছে গত রাত্রে ও কোথায় ছিল। হ্যাঁ, নিশ্চয়ই সাক্ষী ডাকবে। তাহলে হামলা করলো কে? বিশ্বনাথ নিজে না এসে ওর বন্ধুদের পাঠিয়েছিল? সেই বন্ধুদের মধ্যে হারাধন ছিল? এসব প্রশ্নের উত্তর জানা দরকার। অর্জুন এবার উঠে দাঁড়ালো। সুদর্শন মাথা নাড়লেন। আমার মনে হচ্ছে বিশ্বনাথ কাল রাত্রে এই শহরে আসেনি। সে যখন শুনেছে ট্রেন ডাকাতির ব্যাপারে মিস্টার সোম তার খোঁজে গ্রামে গিয়েছিলেন, ওর বাবার সঙ্গে কথা বলে নিজের ঠিকানা দিয়ে এসেছেন, তখন সে যদি হামলা করতে আসে তাহলে পুলিশ আগে তাকেই সন্দেহ করবে। ও চলে গেছে শিলিগুড়িতে, সেখানে থাকার অজুহাত খাড়া করেছে এবং বন্ধুদের পাঠিয়েছে। কথাগুলো শুনতে শুনতে হঠাৎ অর্জুনের মনে হলো ঘটনাটা এরকম সহজভাবে ঘটেনি। বিশ্বনাথের বাড়ি এবং গ্রাম সে দেখেছে। বিশ্বনাথকেও একটু রোগা হলেও ওর শরীরে শক্তি আছে। পড়াশুনো বেশি করেনি, কিন্তু এ ধরনের অপরাধ অর্গানাইজ করার মতো বুদ্ধি ও দক্ষতা ওর কিছুতেই থাকতে পারে না। অর্জুন জিজ্ঞেস করলো, আপনারা ওদের কখন কোর্টে তুলবেন? সেকেন্ড হাফে। কোন চার্জে? ট্রেন ডাকাতি এবং বাড়িতে হামলা, দুটো জুড়ে দেব। আমি একবার বিশ্বনাথের সঙ্গে আলাদাভাবে কথা বলতে পারি? নিশ্চয়ই। সুদর্শন হুকুম দিলেন বিশ্বনাথকে আনার জন্য। অর্জুন বলল, ওদের কি একসঙ্গেই রেখেছেন? না, একসঙ্গে থাকলেই তো পরামর্শ করবে। বিশ্বনাথকে নিয়ে আসা হলো। তাকে চেয়ারে বসতে বললে সে ইতস্তত করে বসলো। অর্জুন বলল, বিশ্বনাথ, গতকাল আমি আর আমার দাদা তোমার বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার আগে শুনলাম গ্রামের লোকজন তোমার বাবার ওপর খুব অসন্তুষ্ট। ব্যাপারটার কারণ কি বলো তো? বাবাকে জিজ্ঞেস করলেই পারতেন। আমরা তোমাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছি রাত 9:30 পর। তুমি নিশ্চয়ই তারও পরে বাড়ি ফিরে এই আমাদের কথাটা শুনেছ, তাই তো? অর্জুন শুনতে পেল বিশ্বনাথ ভাবছে, আমি কোনো জবাব দেব না। তুমি ভাবলে কোনো জবাব দেবে না, তাই তো? বিশ্বনাথ চোখ তুলে তাকিয়ে ভাবল, মরেছে লোকটা আমার মন পড়তে পারছে কি করে? যা ভাবলাম তা জেনে ফেলছে। আমি তাহলে আর ভাববো না। দূর, ভাববো না বললেই পারা যায় নাকি? যদি হারাধন মুখ খোলে? অর্জুন মাথা নাড়ল। ঠিক কথা, হারাধন মুখ খুললে তুমি খুবই বিপদে পড়ে যাবে। তার চেয়ে বরং আমরা তোমার সঙ্গে গেল রাত্রে গ্রামে ফিরে যাই। গিয়ে বৈদ্যনাথ বাবুর সামনে দাঁড়াতেই তিনি তোমাকে কি বলতে পারেন। এখন টাকা পয়সা রোজগার করছো, আর তোমার বাবা যেহেতু ওই বস্তুটিকে খুবই ভালোবাসেন, তাই তোমাকে বকাঝকা অথবা মারধর না করে সতর্ক করেন। বলেন তোমার স্টোর রুমে যা সাপ্লাইয়ের জিনিস ছিল সব তিনি বার করে আলাদা করে রেখেছেন। কিন্তু তোমাকে তখনই জলপাইগুড়ির হাকিম পাড়ায় অমল সোমের ব্যাপারটা নিয়ে ভাবতে বলবেন। ঠিক বললাম? ঠোঁট টিপে থাকলো বিশ্বনাথ, আর মনে মনে বলল, আমি কোনো কিছু ভাববো না, যা বলার বলে যাক। তারপর তুমি বাড়ি থেকে বেরিয়ে দলবল জুটিয়ে একটা গাড়ি ম্যানেজ করে চলে এলে জলপাইগুড়িতে। ঠিকানা খুঁজে অমল সোমের বাড়িতে গিয়ে ঝাঁপিয়ে পড়ে কাউকে না পেয়ে ওই কালা বোবা চাকরটাকে মারলে, ঠিক? সজোরে মাথা নাড়ল বিশ্বনাথ। না, আমি জলপাইগুড়িতে যাইনি। তাহলে শিলিগুড়িতে চলে গিয়েছিলে? হ্যাঁ। কিন্তু শিলিগুড়িতে নেমেই তুমি হাসপাতালে যাওনি, কারণ সেখানে তোমার কোনো বন্ধুর বাবা অসুস্থ হয়ে শুয়ে আছেন এ কথা তুমি জানতে না। তুমি কি কাউকে ফোন করে ঘটনাটা বলেছিলে, না নিজেই গিয়েছিলে? আমি হাসপাতালে গিয়েছিলাম। কেন? সেখানে তো তোমার যাওয়ার কথা নয়। যদি তেমন কেউ অসুস্থ থাকতো যার জন্য রাত জাগা যায়, তাহলে তো তুমি সন্ধ্যে থেকেই সেখানে থাকতে, মণ্ডলপাড়ায় ফিরে যেতে না। অর্জুন শুনল বিশ্বনাথ ভাবছে, কথাটা ঠিক বলছে। মহা মুশকিল হয়ে গেল। লোকটা পেঁচিয়ে পেঁচিয়ে কথার চাপ দিচ্ছে। অর্জুন হাসল।
তোমার তাই মনে হচ্ছে? আমি কথার চাপ দিচ্ছি? বিশ্বনাথ সোজা হয়ে বসল। আপনি কে? আমার নাম অর্জুন। আপনি এইভাবে মনের কথা বলেন কি করে? কোথায় আর বললাম, তুমি তো মনে মনে ভাবছো না কাল রাত্রে শিলিগুড়িতে পৌঁছে ঠিক কি করেছিলে? আমি হাসপাতালে ছিলাম। হ্যাঁ, সেটা তো আমিও বিশ্বাস করি। তুমি জলপাইগুড়িতে যাওনি। অর্জুন শুনল বিশ্বনাথ ভাবছে, সত্যি কথা বলছে কিনা কে জানে। বিশ্বনাথকে ফেরত পাঠিয়ে সে সুদর্শনকে বলল হারাধনকে আনাতে। সুদর্শন সেই আদেশ দিয়ে বলল, আপনি তো আমার কেস খারাপ করে দিচ্ছেন অর্জুন। আপনি বিশ্বাস করেন বিশ্বনাথ জলপাইগুড়িতে আসেনি? হ্যাঁ। তাহলে তো ওর বিরুদ্ধে হামলার মামলা টিকবে না। না, কারণ কারণ কোনো বুদ্ধুও দল নিয়ে আসবে না হামলা করতে, যখন সে জানে তার গোপন খবর লোকটা জানা। কিন্তু হামলা হয়েছিল তার কারণ ট্রেন ডাকাতির একমাত্র সক্রিয় সাক্ষীকে সরিয়ে দেওয়া দরকার বলে ওরা মনে করেছিল। অর্জুনের কথা শেষ করতেই হারাধনকে নিয়ে সেপাই ঢুকলো। তাকে আদর করে বসিয়ে অর্জুন বলল, এখন তুমি কি করবে তা তোমাকেই ঠিক করতে হবে হারাধন। মানে? বিশ্বনাথ বলে গেছে যে জলপাইগুড়িতে হামলা করতে সে যায়নি। ওর বাবার কাছে গত রাত্রে মণ্ডলপাড়ায় ফিরে যখন জানতে পারলো ট্রেন ডাকাতির দুজন সাক্ষী বাড়িতে খোঁজ করতে এসেছিল, তখনই ও গ্রাম ছেড়ে শিলিগুড়িতে ফিরে যায়। শিলিগুড়িতে গিয়ে তোমার সঙ্গে দেখা করে, আর তুমি তখন ওখানেই ছিলে। আজ সকালে বাড়ি ফেরার প্ল্যান ছিল। খবরটা শুনে তুমি বন্ধুদের জোগাড় করে একটা গাড়ি নিয়ে মাঝরাতে জলপাইগুড়িতে যাও সাক্ষীকে সরিয়ে দিতে। সাক্ষীকে না পেয়ে কাজের লোককে মারধর করে ফেরার পথে রেলগেটের কাছে নেমে গিয়েছ, কারণ তার কাছেই তোমার বাড়ি। অর্জুন হাসল। মিথ্যে কথা। মাথা নাড়ল হারাধন। কোনটা মিথ্যে? আমি কিছু জানি না। তুমি যে কাল সারা রাত বাড়ি ছিলে না, ভোরে ফিরেছ, এ খবর এতক্ষণে আমরা পেয়ে গিয়েছি। এটাও মিথ্যে? হারাধন চুপ করে রইল, কিন্তু সে কিছু ভাবছে না। চুপ করে থাকলে তোমার উপকার হবে না। কাল রাত্রে বিশ্বনাথ তোমার সঙ্গে দেখা করেনি? না। তুমি তাহলে এ ব্যাপারে কিছুই জানো না? না। গতকাল ট্রেনে ডাকাতির একটু আগে বিশ্বনাথকে ভোলানাথ বলে ডাকনি, যার জন্য বিশ্বনাথ তোমার উপর রেগে গিয়েছিল? হারাধন এমনভাবে চমকে উঠল যে সুদর্শন পর্যন্ত হেসে উঠলেন। আর লুকিয়ে লাভ নেই ভাই, বুঝতেই পারছো বিশ্বনাথ একটু আগে সব কথা ফাঁস করে গেছে। হারাধন মাথা নিচু করল। বোঝাই যাচ্ছিল ওর মনে ঝড় বইছে। অর্জুন জিজ্ঞেস করল, কাল ট্রেনে তোমরা কতজন দলে ছিলে? 8 জন। মিনমিনে গলায় জবাব এলো। 8 জনই কি তোমার বন্ধু? না, কাজ করতে গিয়ে আলাপ হয়েছিল। তুমি রেলগেট, বিশ্বনাথ মণ্ডলপাড়ার, আর বাকিরা? কেউ বেলাকোবা, কেউ আমবাড়ি ফালাকাটার, বাকিরা সব শিলিগুড়ির। এর আগে কতবার ট্রেন ডাকাতিতে তোমরা ছিলে? আমি সেকেন্ড টাইম। কি করে এদের সঙ্গে যোগাযোগ হলো? সিনেমা দেখতে গিয়ে। কিরকম? শিলিগুড়ির মেঘদূত সিনেমায় মিঠুনের বই এসেছিল, অ্যাডভান্স হাউসফুল ছিল। কারেন্ট টিকিটের লাইনে ব্ল্যাকাররা ম্যানেজ করে নিচ্ছিল বলে আমার সঙ্গে ঝামেলা হয়। আমি দুজনকে খুব মেরেছিলাম, তখন একজন এসে মিটিয়ে দিয়ে টিকিট দিল। সিনেমা দেখে বেরোনোর সময় লোকটা আমাকে ডেকে নিল একটা রেস্টুরেন্টে। চা কাটলেট সব খাইয়ে আমার খবর নিল। আমি বেকার শুনে কাজ পাইয়ে দেব বলল। পরদিন লোকটা রেলগেটে এসে আমার বাড়িতে যায়। সব দেখে শুনে বলে পরদিন শিলিগুড়িতে যেতে। শিলিগুড়ির কোথায়? হারাধন তাকালো। আমি মরে যাব, ওরা আমাকে মেরে ফেলবে। বস বলে দিয়েছে কেউ পুলিশের কাছে মুখ খুললে তার জান নিয়ে নেওয়া হবে। কেউ জানবে না। বস জানবে কি করে? এসব কথা আপনারা কোর্টে বললেই বস জেনে যাবে। তোমাকে কথা দিচ্ছি, কোর্টে কিছু বলবো না আমরা। আপনি পুলিশ? না, আমি পুলিশ নই। উনি এখানকার চার্জে আছেন এবং আমি জানি উনি আমার কথা রাখবেন। হারাধন মাটির দিকে তাকালো। অর্জুন শুনতে পেল, বলেই ফেলেছি যখন, তখন আর চেপে কি লাভ? ওরা যদি কোর্টে কিছু না বলে তাহলে আমিও বলবো আমি কিছু বলিনি। অর্জুন হাসলো। ঠিক কথা,
তুমি ঠিকই ভাবছো ভাই। হারাধন হাউমাউ করে উঠল। আচ্ছা, আমি যা ভাবছি তা আপনি বুঝতে পারছেন কি করে বলুন তো? ভগবানের আশীর্বাদে। হ্যাঁ, বাকিটা বলো। হারাধন কয়েকবার নিঃশ্বাস ফেলল, তারপর বলল, ওই মেঘদূত সিনেমার সামনে। তারপর সেখানে ওই লোকটা ছিল। কি নাম লোকটার? মানা ভাই। বাঙালি? জানি না, বাংলা, নেপালি, হিন্দি, এমনকি ইংরেজিতে কথা বলে। বেশ, মানা ভাই তোমাকে কি বললো? বললো আমার গায়ে জোর আছে, সাহসও আছে, আমি কেন আরো বেশি রোজগারের ধান্দায় না গিয়ে চাকরির চেষ্টা করছি। ওর বস নাকি আমার মতো বেকার ছোকরাদের জন্য একটা ক্লাব করেছেন, আমি ইচ্ছে করলে তার মেম্বার হতে পারি। তারপর মানা ভাই আমাকে নিয়ে গেলেন সেবক রোডের একটা বাড়িতে। বাড়িটায় ঢোকার গেটের ওপর একটা সাইনবোর্ড ছিল, তাতে চায়ের ব্যবসা করার কথা লেখা ছিল। সামনে অনেক চায়ের বক্সও ছিল। পেছনের দরজা দিয়ে যে ঘরে মানা ভাই আমাকে নিয়ে গেল, সেখানে 6 জন ছেলে বসেছিল। বিশ্বনাথ তাদের মধ্যে ছিল না, ও পরে এসেছিল। তারপর কি হলো? এখানে একজন মাস্টার মশাই এলেন। তিনি জিজ্ঞেস করলেন, আমরা ভাগ্যের হাতে মার খেয়ে গরিব হয়ে বেঁচে থাকতে চাই, না সেই ভাগ্যকেই জয় করতে চাই? প্রথমটা চাইলে এখনই চলে যেতে পারি। সবাই একসঙ্গে বললাম ভাগ্যকে জয় করতে চাই। তিনি খুশি হলেন, বললেন ভাগ্যকে জয় করার অনেক পথ আছে। সাহস, বুদ্ধি এবং শক্তিকে একত্র করতে হয়। এই পৃথিবীতে কেউ মুখ দেখে হাতে কিছু তুলে দেয় না। এই 3টে গুণ এক করে সেটা আদায় করে নিতে হয়। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের কিছুই নেই, আবার কিছু মানুষ আছে যাদের প্রচুর আছে। আমরা চাইলে ওই প্রচুর থাকা মানুষদের থেকে কিছু আদায় করে নিতে পারি, কিন্তু আদায় করতে গেলে সহজে সেটা হবে না, তখন জোর খাটাতে হবে। একজন জিজ্ঞেস করলো, জোর করে আদায় করতে গেলে পুলিশ ধরবে? কিন্তু মাস্টার মশাই হেসে বললেন, তোমরা সেখানে এই কাজটা করবে যেখানে পুলিশ থাকবে না। খবর পেয়ে পুলিশ আসার আগেই তোমরা অনেক দূরে চলে আসবে। আমরা চাই না এইসব করার সময় ওদের কেউ আহত হোক, কিন্তু তেমন প্রয়োজন হলে আর কি করা যাবে। প্রথম দিন এই পর্যন্তই হয়েছিল। আমাদের একটা কাগজে সই করতে হয়েছিল। একজন ক্যামেরাম্যান এসে প্রত্যেকের ছবি তুলে নিয়ে গিয়েছিল। বলা হলো, আজ থেকে এই ক্লাবের কথা যে বাইরে বলবে সেই বিশ্বাসঘাতক, এবং বিশ্বাসঘাতকতার শাস্তি হলো মৃত্যু। তারপর একটু একটু করে আমাদের শেখানো হলো কী করে ট্রেনে ডাকাতি করতে হবে, কিভাবে হাইওয়েতে বাস আটকে ডাকাতি করতে হবে। ট্রেন বা লং রুটের বাস যাত্রীরা নিজেদের খুব অসহায় ভাবে। ডাকাত দেখলে তেমন প্রতিরোধও করে না, আর রিভলভার দেখলে তো কোনো কথাই নেই। আমি বা বিশ্বনাথ বাস ডাকাতি করিনি, ট্রেনে করেছি। প্রথমবার কেউ বাধা দেয়নি, দ্বিতীয়বারে একটা লোক রিভলভার দেখিয়েছিল, তাই একটু মুশকিল হয়েছিল, তবু কেউ ধরা পড়েনি। তারপর রাত্রে বিশ্বনাথ বসকে জানিয়েছিল 2টো লোক মণ্ডলপাড়ায় তাদের বাড়িতে গিয়ে ডাকাতির কথা বলে জলপাইগুড়িতে যেতে বলেছে। বস ঠিক করলো বিশ্বনাথ যাবে না, সে হাসপাতালেই থাকবে। আর সেখানে সত্যিই একজন অসুস্থ হয়ে শুয়ে আছে। আমাদের পাঠালো গাড়ি দিয়ে লোক দুটোকে শেষ করে দিতে। আমরা ভোর 5টায় পৌঁছে হাকিমপাড়ায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। একটা লোক হাফ প্যান্ট পরে হেঁটে এলে তাকে জিজ্ঞেস করলাম, বাড়িটায় পৌঁছে গেলাম। কিন্তু লোক দুটোর কপাল ভালো বলে ওরা রাত্রে বাড়িতে ফেরেনি। ওদের চাকরটা জবাব দিচ্ছিল না বলে বেশ ধোলাই খেয়েছে। শেষ পর্যন্ত ওরা আমাকে রেল গেটে নামিয়ে দিয়ে শিলিগুড়ি চলে গেল। অর্জুন সুদর্শনের দিকে তাকালো। এ সত্যি কথা বলছে। তোমাকে বলি হারাধন, যে দুজনকে তোমরা খুন করতে চেয়েছিলে তার একজন হলাম আমি, আর যে চাকরটাকে তুমি মেরেছো সে বোবা এবং কালা, বেচারা কথা বলতে পারে না। হারাধন মুখ নিচু করলো। সুদর্শন ওকে ভেতরে পাঠিয়ে দিয়ে বললেন, এ ছোকরা যদি সত্যি কথা বলে থাকে তাহলে আর দেরি করার কোনো মানে হয় না। এখনই শিলিগুড়িতে খবর পাঠাই,
ওই চায়ের অফিসে গিয়ে সব কটাকে হাতে নাতে ধরে ফেলুক। আমার মনে হচ্ছে ওটাই ডাকাতির জিনিস রাখার গুদাম। আমার তা মনে হয় না। অর্জুন মাথা নাড়ল। কেন? ওরা অত বোকা নয়। এখন পুলিশ গেলে কাউকে খুঁজেও পাবে না। ওরা ইতিমধ্যেই জেনেছে যে বিশ্বনাথ ও হারাধনকে পুলিশ ধরেছে। নিশ্চয়ই সতর্ক হয়ে থাকবে এখন। তা অবশ্য, কিন্তু এই বস লোকটাকে? যে মানা ভাই বা মাস্টারকে চালায়। এখন তো মনে হচ্ছে এই অঞ্চলের সমস্ত ট্রেন বাস ডাকাতি এই লোকটির জন্যই হচ্ছে। অর্জুন কথা শেষ করা মাত্র সেকেন্ড অফিসার এসে দাঁড়ালেন। স্যার, এই দুটোকে কোর্টে নিয়ে যাব। যাবেন, কিন্তু কি কেস দিয়েছেন? ট্রেনে ডাকাতি, খুনের জন্য বাড়িতে হামলা। এটা না দিলে হয়তো জামিন পেয়ে যাবে। সুদর্শন কিছু বলার আগে অর্জুন বলল, একটি অনুরোধ করব। সুদর্শন মাথা নাড়লেন। ওদের দুজনের বিরুদ্ধে শুধু ট্রেন ডাকাতির অভিযোগ আনুন। শুধু ট্রেন ডাকাতি? সেকেন্ড অফিসার মাথা নাড়লেন। শুধু ট্রেন ডাকাতি? তাহলে তো বিচারক জিজ্ঞেস করবেন প্রাথমিক কোনো প্রমাণ আছে কিনা। তেমন বিশ্বাসযোগ্য যুক্তি না দেখালে ওরা ছাড়া পেয়ে যাবে। যাক না। অর্জুন বলল। কি বলছেন অর্জুন? প্রতিবাদ করলেন সুদর্শন। ভেবে দেখুন, বিশ্বনাথ এবং হারাধনকে আপনারা যখন ইচ্ছে তখনই ধরতে পারবেন, যদি ওরা পালিয়ে না যায়। পালিয়ে গেলেও ওরা ওদের বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বেশি দিন থাকতে পারবে না। ধরা ওরা পড়বেই, কিন্তু আপনাদের কি লাভ হবে? ওদের দল, বিশেষ করে ওদের বস বিশ্বাস করবে ওরা মুখ না খোলায় পুলিশ কেস সাজাতে পারেনি। ফলে লোকটা আবার ডাকাতির মতলব আঁটবে। তখন ওদের হাতে নাতে ধরার সুযোগ পাচ্ছেন আপনারা। এদের শাস্তি দিয়ে কি লাভ, যতক্ষণ না ওদের বসকে ধরতে পারছেন। বরং যদি সম্ভব হয় কোর্ট থেকে ছাড়া পেয়ে ওরা কোথায় যায় তা কাউকে দিয়ে ফলো করিয়ে দেখুন। অর্জুন বলল। সুদর্শন একটু চিন্তা করে বললেন, বেশ ঝুঁকি নেওয়া হয়ে যাচ্ছে, কিন্তু চুনোপুঁটি ধরে কোনো লাভ নেই। তুমি আরেকবার বদমাসটাকে নিয়ে এসো। সেকেন্ড অফিসার সমর্থন করতে পারছিলেন না, কিন্তু বড়বাবুর আদেশ মানতে তিনি বাধ্য। একটু বাদেই হারাধনকে একজন সেপাই পৌঁছে দিয়ে গেল। সুদর্শন বললেন, হারাধন বাবু, আমরা আমাদের কথা রাখছি। তুমি যা বলেছ তা কাকপক্ষিতেও টের পাবে না। আজ কোর্ট থেকেই ছাড়া পেয়ে যাবে তোমরা। আমরা এখনই সব খবর প্রকাশ করছি না, কিন্তু বলো তো বাবা, তোমাদের ওই বসকে কোথায় পাওয়া যাবে? আমি জানি না, সত্যিই বলছি, আমি জানি না। সুদর্শন অর্জুনের দিকে তাকালেন। অর্জুন ইশারায় বলল, সত্যি বলছে। আর মানা ভাই? মানা ভাইয়ের বাড়ি কোথায় তা জানি না, তবে তাকে এয়ার ভিউ হোটেলের উল্টো দিকের মারুতি স্ট্যান্ডে বেশিরভাগ সময় দেখা যায়। গুড। শোনো হারাধন, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এরকম ডাকাতি করে বেশি দিন কেউ জেলের বাইরে থাকতে পারে না। তোমার স্টেটমেন্ট অনুযায়ী আমরা তোমাকে শাস্তি দিতে পারতাম, কিন্তু তুমি শাস্তি পেলে ডাকাতি বন্ধ হবে না। তোমাদের বস নতুন ছেলেকে দলে নেবে, তাই আগে তাকে ধরা দরকার। আমি তোমার কাছে খবর চাই। সুদর্শন বললেন। হারাধন চুপ করে থাকলো। অর্জুন শুনল। আমি খবর দিচ্ছি জানতে পারলে বস আমাকে মেরে ফেলবে, তার চেয়ে জেলে যাওয়াই ভালো। অর্জুন হাসলো। তুমি ঠিকই ভেবেছ। সুদর্শন জিজ্ঞেস করলেন, কি ভাবছো? আপনাকে খবর দিয়েছে জানতে পারলে ওর বস ওকে মেরে ফেলবে। হারাধন চেঁচিয়ে উঠল। আপনি কি করে মনের কথা টের পান? অর্জুন বলল, উত্তরটা আগেই দিয়েছি। শোনো, খবর দিতে তোমাকে এখানে আসতে হবে না। যে কোনো খবর তুমি টেলিফোনে জানিয়ে দিও। এই আমার নাম্বার, ওকে লিখে দিন। সুদর্শন কাগজ টেনে লিখে এগিয়ে দিলেন। অর্জুন বলল, এটা ভালো করে মুখস্থ করে ছিঁড়ে ফেলো, সঙ্গে রাখা ঠিক হবে না। আচ্ছা, আমি এবার উঠি। অর্জুন বেরিয়ে এলো। গলিতে ঢুকতেই বুড়িদিকে দেখতে পেল সে। বুড়িদি তাদের বাড়ির জানলায় দাঁড়িয়ে আছে। একটু কাছে যেতেই সে স্পষ্ট বুড়িদির গলা শুনতে পেল। খালি হাতে আসছে, মুখে বড় বড় কথা, কিন্তু উপকার করার বেলায় নেই। যখন গোয়েন্দাগিরি করতো না তখন ভালো ছেলে ছিল, এখন একটু নাম হয়ে গেছে, ল্যাজ মোটা হয়ে গেছে। বুড়িদির ভাবনা শুনতে পেয়ে স্তম্ভিত হয়ে গেল অর্জুন।
বুড়িদি তার সম্পর্কে এরকম ভাবে? সে বিশ্বাস করতে পারছিল না। আর একটু এগোতেই একগাল হেসে বুড়িদি জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, পেলি? এখনো পাইনি। অর্জুন সহজ হতে পারছিল না। দেখ না বাবা, আমার মুখের দাগ যে রোজ বেড়ে যাচ্ছে। অর্জুন আর দাঁড়ালো না। তার বাড়ির দরজায় পৌঁছানো মাত্র সে ডাক শুনতে পেল, ও অর্জুন, একটু ওয়েট করো। সে দেখল রামগোপাল বাবু এগিয়ে আসছেন। আমি অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছি, বুঝলে? কেন বলুন তো? কথা আছে, তালা খুলে ভেতরে চলো। বাইরের ঘরের চেয়ারে বসে গলা নামালেন ভদ্রলোক। শোনো, আমি স্বীকার করছি তুমি অন্তর্যামী। কি যাতা বলছেন? অর্জুন তীব্র আপত্তি করল। একদমই যাতা নয়। আমার মনের কথা তুমি ঠিকঠাক বলে গেলে তখন। আমি যা ভেবেছি তাই বলেছ। বাবা, ওইসব ভাবনা আমি ইচ্ছে করে ভাবিনি, হঠাৎ মাথায় এসে গিয়েছিল। কিন্তু তুমি সেটা হুবহু বলে দিয়েছ। আমি অনেক সাধু সন্ন্যাসীর কাছে ঘোরাঘুরি করেছি, কিন্তু তাদের কেউ এমন ক্ষমতার অধিকারী নন। আপনি চা খাবেন কাকা? প্রশ্নটা করেই অর্জুন শুনতে পেল রামগোপাল বাবু ভাবছেন, আমাকে কাটিয়ে দেওয়ার মতলব করছে ছোকরা, কিন্তু আমি ছাড়বো না। না ছেড়ে কি করবেন? হ্যাঁ, তবে দেখো বাবা, আমার সঙ্গে লীলা করো না। কি বলতে চাইছেন আপনি? আর একটু এগিয়ে এলেন রামগোপাল বাবু। তুমি তো ভাই স্টেডি কাজকর্ম কিছু করো না। মাঝে মাঝে গোয়েন্দাগিরি করো বটে, কিন্তু তাতে ক টাকাই বা হয়? তোমাকে আমি মাস মাইনে চাকরি দেবো, এই ধরো মাসে 5,000। সে কি, এত টাকা? দিতাম, ছোটবেলা থেকে তোমাকে দেখছি, এটুকু না হয় করলাম। আমাকে কি কাজ করতে হবে? আমার সঙ্গে থাকতে হবে। এই চারিধারে প্রচুর শত্রু আমার, বুঝলে না? এই সবাই প্যাঁচ কষছে কিভাবে আমাকে গর্তে ফেলা যায়। কারো মনের কথা বুঝতে পারি না আমি। তুমি সঙ্গে থাকলে ওদের মনের কথা আমি শুনিয়ে ফেলবো। মানে তুমি বলবে আর আমি শুনবো। তৃপ্তির হাসি হাসলেন রামগোপাল বাবু, যেন শত্রুকে কবজা করে ফেলেছেন। তাতে একটু অসুবিধা আছে কাকা। কি রকম? আপনার শত্রুরা যেই জানতে পারবে আপনি নন, আমি জেনে আপনাকে মনের কথাটা বলে দিচ্ছি, অমনি ওরা আমাকে হাত করতে আরো বেশি টাকার অফার দেবে। আমার কাছে আপনার মনের কথা জানতে চাইবে। আমার মনের কথা? চুপসে গেলেন রামগোপাল বাবু। আগে হ্যাঁ। রামগোপাল তাকালেন। অর্জুন শুনতে পেল, এই যে দেখছি মহাধূর্ত। আমাকে মহাধূর্ত বলুন আর যাই বলুন, কথাটা সত্যি। সঙ্গে সঙ্গে অপরাধীর ভঙ্গি করলেন ভদ্রলোক। ছি ছি, আমি ভাবতে চাইনি, কিন্তু ভেবে ফেলেছি বাবা। তা তোমাকে বেশি টাকার লোভ দেখালি বা ওদের দলে যাবে কেন? তোমার বিবেক বলে কিছু তো আছে। তা আছে, কিন্তু একই সঙ্গে আমি যে আপনার মনের কথাও জেনে যাব, সেটা কি আপনার ভালো লাগবে? না, তা লাগবে না। মাথা নাড়াতে লাগলেন রামগোপাল বাবু। তাহলে? আচ্ছা বাবা, এই বিদ্যে তুমি কোথায় আয়ত্ত করলে? স্বপ্নে। মাটি থেকে এক হাত ওপরে শরীরটাকে তুলে নিয়ে যেতে পারলেই দেখবেন মানুষের মনের কথা শুনতে পাচ্ছেন। সে তো শুনেছি যোগী ঋষিরা পারেন। হ্যাঁ, আপনার শরীর ভারী হয়ে আছে, বাস্তবে পারবেন না। আপনি স্বপ্নে চেষ্টা করে দেখুন, পেয়ে যাবেন। রামগোপাল বাবু চলে গেলেন বিষণ্ণ মুখে। এখন হয়তো কয়েক রাত তিনি ওরকম স্বপ্ন দেখার চেষ্টা করবেন। সফল না হলে জলপাইগুড়ি শহরে প্রচার করবেন অর্জুনের ক্ষমতার কথা। একলা ঘরে বসে অর্জুন রুদ্রাক্ষর মালাটা দেখল। এটা পড়লে মানুষ অদ্ভুত ক্ষমতা পায়, ঠিক কথা, কিন্তু সেই সঙ্গে দুঃখকেও ডেকে আনে। এই যে বুড়িদি তার সম্পর্কে এরকম ভাবে, তার রুদ্রাক্ষ পড়ার আগে সে জানতো না। পরিচিত প্রিয় মানুষের মনের খারাপ দিকটা জেনে ফেললে পৃথিবীতে বেঁচে থাকাই মুশকিল হয়ে পড়বে। যাকে আমি খুব ভালোবাসি সে আমার সম্পর্কে মনে এক আর মুখে আর এক কথা বলে, সেটা জানার পর সম্পর্ক রাখা কি সম্ভব? অর্জুনের মনে হলো এই মালা তার ভাবার ক্ষমতাকে ক্রমশ নিষ্ক্রিয় করে দিচ্ছে।
সত্য সন্ধান করতে যদি তাকে এই মালার ওপর নির্ভর করতে হয়, তাহলে তার স্বকীয়তা কোথায় রইল? এবং খুব প্রয়োজনে যেমন রিভলভার বের করতে হয়, তেমনই কোনো উপায় না থাকলে এটাকে পড়বে সে। দুপুরে খাওয়া শেষ করে মনে হলো অমল সোমের সঙ্গে দেখা করে এলে হয়। এই রুদ্রাক্ষের মালা নিয়ে ওর সঙ্গে আলোচনা না করা পর্যন্ত স্বস্তি পাচ্ছে না সে। গেট খুলে ভেতরে ঢুকে অর্জুন দেখল বাইরের ঘরের দরজা বন্ধ। অমল সোম দুপুরে ঘুমোন না, নির্দ্বিধায় দরজায় শব্দ করল সে। কোনো সাড়া নেই। বেশ কয়েকবারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর খিড়কি দরজায় পৌঁছে ফাঁক দিয়ে আঙুল গলিয়ে শিকল খুলল সে। এখন দুপুরের শেষ, ভেতরের বারান্দায় ছায়া পড়েছে। অর্জুন দেখল অমল সোমের থাকার ঘর দুটোর ভেতর দিকের দরজায় তালা ঝুলছে। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তালা কেন? অমলদা কি চলে গেছেন? সে হাবুর ঘরের দিকে তাকালো। দরজা খোলা। সেখানে গিয়ে দেখল হাবু ভেতরে নেই। অতএব বাগানে চলে এলো অর্জুন এবং তখনই হাবুকে দেখতে পেল। পেয়ারা গাছের নিচে মাদুর পেতে চিত হয়ে শুয়ে আছে হাবু। না, ঘুমোচ্ছে না। ওর চোখ গাছের ডালে বসে থাকা একটা নীলকণ্ঠ পাখির দিকে স্থির। অর্জুনকে দেখে পাখিটা ডানা ঝাপটে উড়ে গেল। পাখির উড়ে যাওয়ার কারণ খুঁজতে মুখ ফেরাতে হাবু তাকে দেখতে পেয়ে ধর্মর করে উঠে বসল। অর্জুন হাতের ইশারার সঙ্গে কথা বলে জানতে চাইল অমল সোম কোথায়। হাবুর মাথায় এখনো ব্যান্ডেজ। পাটি মাটি থেকে তুলে ভাঁজ করছিল সে, কিন্তু অর্জুন স্পষ্ট শুনতে পেল, ঘর থেকে যার মন উঠে গেছে তাকে আর ঘরে পাবে কি করে? হাবুর গলার স্বর কোনোদিন শোনেনি অর্জুন, কারণ সে কথা বলতে পারে না। এখন যে কণ্ঠস্বর কানে এলো সেটা বেশ ঘষঘষে, অমার্জিত। অর্জুন চমৎকৃত। সে হাবুর মনের কথা শুনতে পাচ্ছে। বাহ! পাশ কাটিয়ে হাবু চলে গেল তার ঘরে। যাওয়ার সময় অর্জুনের কানে এলো, আর আমার এখানে থাকবার ইচ্ছে নেই, আমিও চলে যাব। হাবু ফিরে এলো একটা খাম নিয়ে। সেটা খুলতেই চিঠি দেখতে পেল অর্জুন। কল্যাণ বরেশু, আশা করি আজ বিকেলের মধ্যে তুমি এই বাড়িতে একবার আসবে। গতকাল আমি নিউ বঙ্গাইগাঁও যাওয়ার জন্য বেরিয়েছিলাম। পথে কয়েকটা রেল ডাকাতের জন্য যাত্রা বিঘ্নিত হয়েছিল, তাই আজ আবার রওনা হচ্ছি। এখানে এসে বুঝলাম একা থেকে থেকে শ্রীমান হাবু খুব কাহিল হয়ে পড়েছে। তার নার্ভ এই একাকিত্ব সহ্য করতে পারছে না। তার ওপর বিনা কারণে তার কপালে গত রাত্রে প্রহার জুটেছে। ওকে আর এভাবে একা ফেলে রাখা উচিত নয়। আমি দিন সাতেকের মধ্যে নিউ বঙ্গাইগাঁও থেকে ফিরে আসব। তারপর যা হোক একটা ব্যবস্থা করব। তোমার মা সম্ভবত দিন সাতেকের মধ্যে জলপাইগুড়িতে ফিরে আসছেন না। খুব যদি অসুবিধা না হয় তাহলে তুমি কি হাবুকে একটু সঙ্গ দিতে পারবে? তোমার মঙ্গলাকাঙ্ক্ষী অমল সোম। তার নিচে আবার পুনশ্চ দিয়ে লিখেছেন, পুনশ্চ রুদ্রাক্ষের মালাটি যদি কোনো সমস্যা তৈরি করে তাহলে হাবুর কাছে রেখে দিও, অমল সোম। এইটুকু? যেন রুদ্রাক্ষর মালার কোনো ভূমিকা নেই, যে তাকে নিয়ে কিছু লেখবার প্রয়োজন আছে। সমস্যা হয় বলতে কি বোঝাচ্ছেন? অমলদা কি জানেন না এই মালার কি মাহাত্ম্য? অর্জুন শুনল। কে লিখেছে কে জানে। অর্জুন ইশারা করে বোঝালো অমল সোম 7 দিনের মধ্যে ফিরে আসবেন এবং ততদিন তাকে এ বাড়িতে থাকতে বলেছেন। হাবুর মুখে হাসি ফুটল। অর্জুন শুনল, বাহ, খুব ভালো কথা। তাহলে আজ রাত্রে মাংস রাঁধতে হয়। অর্জুন পকেট থেকে টাকা বের করে হাবুর হাতে দিতে হাবু খুব অবাক হয়ে তাকালো। অর্জুন বলল, একটু পরে মাংস কিনে এনো। ঠোঁট নাড়া দেখে কথা বোঝার ক্ষমতা আছে হাবুর। অর্জুন তাকে মাংস আনতে বলেছে বুঝতে পেরে তার চোখ বড় হয়ে গেল। অর্জুন শুনল, শুধু মাংস না, এই সঙ্গে মিষ্টি দইও আনবো। অর্জুন মাথা নাড়ল। রাত্রে মিষ্টি দই খেতে নেই। ঠোঁট নাড়া দেখে কথাটাকে বুঝতে পেরে হাবু মাটিতে বসে পড়ল। সে এক দৃষ্টিতে অর্জুনের দিকে তাকিয়ে রয়েছে। আজ পর্যন্ত অমল সোম ছাড়া কেউ তার মনের কথা বুঝতে পারেনি। অমল সোমও এত স্পষ্ট কোনোদিন বলতে পারেননি। অর্জুন সরে এলো। বাগানে হাঁটতে হাঁটতে সে স্থির করল কদিন না হয় এখানেই থেকে যাবে।
কিন্তু অমল সোম বিশ্বনাথদের সম্পর্কে কোনো কথা চিঠিতে লেখেননি। হঠাৎ এত নিরাসক্ত হয়ে গেলেন কি করে? এই সময় সামনের বনফুলের গাছের ডালে বসে একটা দাঁড় কাক কুৎসিত গলায় চিৎকার করে উঠতেই অর্জুন কাকটাকে দেখতে পেল। দু পা এগোতেই সে অদ্ভুত শব্দ শুনতে পেল। কেউ যেন কিছু বলছে তাকে, কিন্তু তার কোনো শব্দ সে বুঝতে পারছে না। সেই অদ্ভুত স্বর ঘসঘসে। কাকটা উড়ে যাওয়া মাত্র সেই স্বর কান থেকে মিলিয়ে গেল। অর্জুন হতভম্ব হয়ে গেল। ব্যাপারটার ব্যাখ্যা এই যে কাকটা তাকে দেখে যা ভাবছিল তা তার কানের পর্দায় শব্দ হয়ে এসে আঘাত করছিল। যেহেতু ওর ভাষা তার জানা নেই, তাই সে কোনো অর্থ উদ্ধার করতে পারেনি। তার মানে বাংলা, ইংরাজি, হিন্দি, উর্দু অথবা নেপালি ছাড়া অন্য ভাষাভাষী মানুষ যদি কিছু ভাবে, তাহলে এই রুদ্রাক্ষের মালা কোনো সাহায্য করতে পারবে না। সে একটু আধটু উড়িয়া ভাষা বুঝতে পারে। একজন উৎকলবাসী কিছু ভাবলে সে যেটুকু বোঝে সেইটুকুই বুঝতে পারবে। বিকেলে হাবু বাজার করে নিয়ে আসার পর অর্জুন বের হলো। করলা নদীর পাশ দিয়ে এগোতেই দেখলো একটা মারুতি ভ্যান বেশ জোরে এগিয়ে আসছে। ভ্যানটা তার পাশে এসে বেশ জোরে ব্রেক কষে থেমে যেতেই অর্জুন বিরক্ত হয়ে দেখলো একটা লোক দ্রুত চালকের আসন থেকে নেমে পড়েছে। তার সামনে এসে লোকটা হাত জোড় করে বলল, ভালো আছেন দাদা? এই অনেকদিন বাদে আপনার দর্শন পেলাম। লোকটি রোগা, মধ্যবয়সী, প্যান্টের ওপর ধূসর রঙের গেঞ্জি, যা ময়লা হলেও বোঝা যাবে না। লোকটি বলল, আমাকে চিনতে পারছেন দাদা? অর্জুন সত্যি কথা বলল, ঠিক বুঝতে পারছি না। সে কি, আমার কপালটাই খারাপ। ঠোঁট কাটা চাঁদুকে মনে আছে? মনে পড়ে গেল। মালবাজারে থাকতো ঠোঁট কাটা চাঁদু। ঠোঁটের ওপরটায় অনেকটা কাটা ছিল বলে সবাই ওকে ডাকতো ঠোঁট কাটা চাঁদু বলে। সেবার একটা কাঠ চুরির কেসে পুলিশ ওকে জড়িয়ে ফেলেছিল। সে সময় অর্জুন লোকটার উপকারে এসেছিল। সেই ঠোঁট কাটা চাঁদুর সঙ্গে একে দেখেছে সে। আমার নাম মাধব, এই ডাক নাম মাধু। তাই বলো? হ্যাঁ, চাঁদু মাধুর মাধু তুমি? তখন তো এরকম পোশাক পরতে না। খুব লজ্জা পেয়ে গেল মাধব। এখন গাড়ি চালাই, টু পাই সয়। এখন এসব না পড়লে খারাপ দেখায়। কোথায় যাচ্ছেন? চলুন পৌঁছে দিচ্ছি। না না, আমি একটু হাঁটতে বেরিয়েছি আর কি। অর্জুন জিজ্ঞেস করলো, গাড়িটা কার? শিলিগুড়ির মালিক। আমি মান্থলি কন্ট্রাক্টে চালাই। জলপাইগুড়িতে এসেছিলাম একজন প্যাসেঞ্জার ছাড়তে। আমার গাড়িতে একটু উঠবেন না দাদা? তুমি তো যাচ্ছ আমার উল্টো দিকে। কোনো জরুরি কাজে যাচ্ছিলাম না, এক বন্ধুর বাড়ি ঘুরে যেতাম। আপনি উঠুন, আপনাকে পৌঁছে দিয়ে যাব। মাধবের অনুরোধ আর এড়ানো গেল না। কদমতলার মোড়ে যখন ওরা পৌঁছলো তখন সন্ধে হব। ভ্যান থামলে অর্জুন বলল, তুমি তো বেশ ভালোই চালাও। আপনাদের আশীর্বাদে এসব হয়েছে, নইলে এখনো মালবাজারে পড়ে থাকতাম আর পেট চালাতে কি না কি করতে হতো। এখন কেমন রোজগার করো? এই 2 নম্বরই না করলে দিনে 100-2 থাকে। মাধব হাসলো। কিরকম 2 নম্বরই? টানা জিনিস পাচার করছে বুঝেও না বোঝার ভান করে ভাড়া খাটলে ডবল ইনকাম। আরও কত কি আছে। তুমি 2 নম্বরই করো না? সত্যি কথা বলছি দাদা, এই বাধ্য না হলে করি না। বাধ্য না হলে মানে? মানে যন্ত্র দেখিয়ে বলে যেতে হবে, এই কথা না শুনলে লাশ হয়ে যাব। পুলিশকে বলে দাও না কেন? কি বলছেন দাদা, ভাড়া খেতে খাই, পুলিশ আমাকে কতক্ষণ বাঁচাবে? আর চুগলি করছি বলে আরো সর্বনাশ করে ছাড়বে। মাধব চলে গেল গাড়ি নিয়ে। একসঙ্গে ভালো এবং খারাপ লাগছিল অর্জুনের মাধবের জন্য। তারপরই খেয়াল হলো এতক্ষণ মাধবের সঙ্গে থাকা সত্ত্বেও ওর মনের কথা সে একবারও শুনতে পায়নি। এর অর্থ মাধব একবারও মনে মনে অন্য চিন্তা করেনি। তাহলে তো ছেলেটাকে সত্যি সৎ বলতে হবে। বাড়িতে গিয়ে সব বন্ধ করে অমল সোমের বাড়িতে ফিরে এলো সে। সন্ধ্যের পরে হাবু তাকে চা বানিয়ে দিল। অমল সোমের ঘরের তালা খুলে দিয়েছে হাবু। তার মধ্যে এখন বেশ ফুর্তির ভাব। যখনই সে অর্জুনের কাছাকাছি হয়েছে তখনই সেই ফুর্তির প্রকাশ জানতে পেরেছে ওর ভাবনায়। একটা মানুষ যদি বাড়িতে থাকে তাহলে কোনো কষ্ট হয় না, এ কাজকে আমি ভয় পাই না, কিন্তু নিজের জন্য কাজ করতে একটুও ভালো লাগে না। তাছাড়া অর্জুনবাবু মানুষটা ভালো। আজ কতদিন হলো ওকে দেখছি। প্রথম যখন বাবুর কাছে এসেছিল তখন তো প্রায় বাচ্চা ছেলে। এসব কথা কানে গেলেও অর্জুন কিছু বলল না।
হাবু তার রান্নাঘরে চলে গেলে সে অমল সোমের চেয়ারে বসল। টেবিলের ওপর পেপারওয়েট, কিছু কাগজ আর অনেক বই। এইসব বই বিচিত্র। গীতা, বাইবেল, সৈয়দ মুজতাবা আলীর রচনার সঙ্গে আগাথা ক্রিস্টি মিলেমিশে রয়েছে। অর্জুন ওসবে হাত না দিয়ে গলা থেকে মালাটাকে খুলে টেবিলে রাখল। সঙ্গে সঙ্গে মনে হলো সে কিছুই শুনতে পাচ্ছে না। কানের পর্দা যেন ফেটে গেছে, এমন একটা আওয়াজ মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। সে কান চেপে ধরল কিছুক্ষণ। ধীরে ধীরে কান স্বাভাবিক হয়ে এলো। তখন শরীরে বেশ অবসাদ, যেন 2 মাইল টানা ছুটে এসেছে। রুদ্রাক্ষগুলো গোল নয়, অনেকটা ঢোলকের সাইজ। একটাই মুখ, এছাড়া অন্য কোনো বিশেষত্ব নেই। প্রতিটি বীজের মধ্যে ফাঁক নেই বললেই চলে। এখনো কি দিয়ে মালাটা গাঁথা ঠাউর করতে পারল না অর্জুন। পৃথিবীর মানুষের বুদ্ধির বাইরে একটি কাণ্ড ঘটিয়ে চলেছে এই মালা। বিজ্ঞান যেখানে থমকে থাকবে, সেখানে এ সক্রিয়। অমল সোমের হাতে না পড়ে কোনো বুদ্ধিমান শিক্ষিত অপরাধীর হাতে পড়লে লোকটা মালার সাহায্যে কত কিছু করতে পারত। এখন প্রশ্ন হলো, অমল সোম মালাটাকে পেলেন কোত্থেকে? দ্বিতীয় প্রশ্ন, এমন মূল্যবান জিনিস তিনি অবহেলায় কেন হাতছাড়া করলেন? প্রথম প্রশ্নের উত্তর একমাত্র অমল সোমই দিতে পারেন, কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তরে নানা কারণ অনুমান করা যায়। এ কথা ঠিক, অমল সোম তাকে যথেষ্ট স্নেহ করেন। এই মালা তাকে দিয়ে তিনি যাচাই করতে চেয়েছেন সে কিভাবে এর ব্যবহার করে তা দেখতে চেয়েছেন। মালাটা কোনো সমস্যা সৃষ্টি করতে পারে বলে তাঁর সন্দেহ ছিল। সেক্ষেত্রে হাবুর কাছে রেখে দিতে নির্দেশ দিয়ে গেছেন। আর কিছু না হোক, উনি জানতেন মালা নিয়ে অর্জুন বিশ্বাসঘাতকতা করবে না। অর্জুন বইগুলোর দিকে তাকালো। একটি নাম তাকে আকর্ষণ করলো। বইটির নাম মনের কথা। বইটি হাতে নিয়ে দেখল লেখকের নাম স্বামী হৃদয়ানন্দ। মাত্র 100 পাতার বই। সে পাতা উল্টালো। মানুষের মন নিয়ে লেখক গবেষণা করেছেন। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ পেন্সিলের দাগ চোখে পড়ল। যদি অমল সোম দাগিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই পৃথিবীতে প্রতিনিয়ত যেসব শব্দ বেজে যাচ্ছে, তার মাত্র 1/3 আমাদের শ্রবণযন্ত্র গ্রহণ করতে সক্ষম। মানুষের ইন্দ্রিয়গুলোর কার্যক্ষমতা সীমাবদ্ধ। এই কারণে মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত। কখনো কখনো কোনো পশুর ইন্দ্রিয় মানুষের থেকে অনেক গুণ শক্তিশালী বলে প্রমাণিত। শকুন যে দূরত্ব থেকে তার খাদ্যবস্তু আবিষ্কার করে, সেই দূরত্বে মানুষের দৃষ্টি শক্তিহীন। ঝড় বৃষ্টির আগে পিঁপড়েরা আতঙ্কিত হয়ে আশ্রয়ের সন্ধানে দৌড়ায়, অথচ আকাশে তখনও দুর্যোগের চিহ্ন ফুটে ওঠে না সে সময়। মানুষের পক্ষে আগাম এই অনুমান করা সম্ভব নয়, কিন্তু কোনো কোনো মানুষ এই সীমাবদ্ধতাকে অতিক্রম করতে সক্ষম হয়েছেন। এই সক্ষমতা এসেছে চিন্তার ব্যায়ামের মাধ্যমে। ব্যায়াম যেমন শরীরকে মেদশূন্য করে, তেমনি চিন্তার ব্যায়ামে মন চিন্তাশূন্য হয়। যখন সেই সাধনায় সিদ্ধি লাভ হয়, তখন দ্বিতীয় শ্রবণযন্ত্রের জন্ম হয়, যা বাতাসে মিশে থাকা শব্দাবলী শুনতে সাহায্য করে। কথিত আছে, হিমালয়ের কোনো কোনো যোগী পুরুষ তাঁদের সাধনালব্ধ শক্তি পৃথিবীর জাগতিক কোনো বস্তুর মধ্যে নিহিত করে রাখেন। যেভাবে পাথর ধারণ করলে মানুষের নানা উপকার হয়, তেমনি সেই সব বস্তু ধারণে সাধনা ছাড়াই মানুষ ফল লাভ করতে পারে। পাথর, মাদুলি অথবা তাবিজে যেসব সভ্য শিক্ষিত মানুষ অত্যন্ত আস্থা পান, তাঁরা নিশ্চয়ই এই তথ্য অস্বীকার করতে পারবেন না। এখানেই দাগ শেষ হয়েছে। অমল সোম এখানে কবে দাগ দিয়েছেন? এবারে না অনেক আগে? হাবু কখন ঘরে ঢুকেছে টের পায়নি অর্জুন। হাবুর হাতে রাতের খাবারের থালা, ইশারায় খেতে বলছে। অর্জুন ঝটপট মালাটা পরে ফেলল। পরা মাত্র শরীর গরম হয়ে উঠল। জ্বালা নয়, একটা তপ্ত হাওয়া যেন ঢেউয়ের মতো ঘুরে বেড়াতে লাগলো সমস্ত শরীরে। মাটিতে পড়তে পড়তে চেয়ারে বসে পড়ল অর্জুন ধপ করে। পড়ে স্থির হয়ে রইল কিছুক্ষণ। সে চোখ বন্ধ করতে বাধ্য হলো। হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল থালা হাতে হাবু। অর্জুনের শরীর খারাপ হয়েছে ভেবে সে হাউমাউ করে থালাটাকে খাওয়ার টেবিলের ওপর রাখতে ছুটল। ততক্ষণে শরীর শান্ত হয়েছে অর্জুনের। ধীরে ধীরে উঠে দাঁড়ানো মাত্র হাবু ছুটে ফিরে এলো। তাকে কোনো পাত্তা না দিয়ে খেতে বসে গেল অর্জুন। হাবু ইশারায় জিজ্ঞেস করে গেল শরীর খারাপ কিনা। অর্জুন মাথা নেড়ে না বলে গেল। অর্জুন শুনল হাবু ভাবছে, চোখের সামনে দেখলাম চোখ বন্ধ হয়ে গেল, পা টলে গেল, তেবু স্বীকার করছে না। এতক্ষণ শুনছিলেন অর্জুন সিরিজের গল্প একমুখী রুদ্রাক্ষ।
গল্পটি আপনাদের কেমন লাগছে তা আমাদের লিখে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। এই গল্পের পরবর্তী অংশ আগামী সপ্তাহে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।